স্যার আজকে না ইমতিয়াজ স্যারের ক্লাস ছিল। আজকে কি ইমতিয়াজ স্যারের ক্লাস ছিল। ইমতিয়াজের পায়ে ব্যথা পেয়েছে, ওর পায়ের নখ উল্টে গেছে, যার কারণে সে 1-2 সপ্তাহ রেস্ট চায়। সে নেক্সট উইক থেকে আবার ক্লাস নেবে। ও আচ্ছা স্যার। আপাতত 1-2 সপ্তাহ আমি নিব। 2 সপ্তাহ না, হয়তো 1-1.5 সপ্তাহ, মানে এই সপ্তাহ তো চলেই যাচ্ছে, আজকে মঙ্গলবার চলে গেলে। আর নেক্সট উইক এই 8-10 দিন সে রেস্টে থাকবে, তারপর সে আবার কামব্যাক করবে। সমস্যা নেই, তার ক্লাসগুলো আমি নিয়ে নিচ্ছি, আমার ক্লাসগুলো সে নিয়ে নিবে, কভার হয়ে যাবে। সিলেবাস অবশ্যই কভার করবো। নাথিং টু ওয়ারি। ভাইয়া আমি শুনতে পাই না, ইমতিয়াজ ভাইয়া কি অসুস্থ? হ্যাঁ, ওর পায়ে একটু ব্যথা পেয়েছে, ওর পায়ের নখ উল্টে গেছে, অপারেশন করতে হবে, নখ ফেলে দিতে হবে। কিভাবে? এটা ভিতরে ফাঙ্গাল ডিজিজ বা এরকম ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কোনো আচ্ছা রোগ আচ্ছা হতে আচ্ছা। পারে। সমস্যা নেই, আমরা ক্যারি অন করি। তো মানবদেহ শুরু করতে গেলে মানবদেহ অধ্যায়টাকে কয়েকটা সাব চ্যাপ্টারে ভাগ করা যায়, যেমন পরিপাকতন্ত্র, কঙ্কালতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, এরকম বিভিন্ন ধরনের তন্ত্রে ভাগ করা যায় মানবদেহটাকে। স্নায়ুতন্ত্র, সবচেয়ে ইম্পর্টেন্টই ভুলে গেছিলাম। এরকম 7-8টা টপিকে ভাগ করা যায়। আজকে আমরা 3-4টা টপিক পড়ার চেষ্টা করব। পরিপাকতন্ত্র দিয়ে শুরু করি। ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেশন, ডাইজেস্ট, আমরা ডাইজেস্ট বই পড়ি না বিসিএস এর জন্য। হোয়াট ইজ ডাইজেস্ট? ডাইজেস্ট ইজ এ ভার্ব। এটা এর মানে হচ্ছে হজম করা, মন্ড তৈরি করা, পাক মন্ড বলা হয় এটাকে, পাক মন্ড। খাবার আমাদের পেটে যাওয়ার পর হজম হয়, হজম হওয়ার পরে এক সময় পায়খানা হয়ে শরীর থেকে বের হয়ে যায়, কিন্তু এর মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্পেসটা থাকে এটাকে বলা হয় পাক মন্ড বলা হয়। মানে মন্ড মানে তো বুঝেন, মানে দলা। মনে করেন আমরা যে কাগজ বানাই, কাগজ, যে কাগজ আমরা লিখি, কি দিয়ে বানানো হয়? কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে বা গাছের পাতা দিয়েও তৈরি করা হয়। তো এই যে কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে কিভাবে কাগজ হওয়া সম্ভব? সম্ভব হচ্ছে এটাই যে এই বাঁশগুলোকে বা কাঠগুলোকে বিভিন্ন কেমিক্যাল প্রসেসিং এর মাধ্যমে মন্ড তৈরি করা হয়, পরে এটাকে চাপ দিলে পানি বের হয়ে যায়, শুকিয়ে গিয়ে এটা পাতার মতো, কাগজের পাতার মতো, কাগজের মতো লেভেল স্ট্রেট থিন একদম ফিল্মের কনভার্ট হয়ে যায়। ঠিক একই রকম আমরা আমাদের খাবার যে খাই, পেটের ভিতরে গিয়ে হজম হয়, হজম হওয়ার পরে সব খাবার মিলে মিশে একটা পদার্থে তৈরি হয়, সেটাকে বলা হয় মন্ড। এই ডাইজেস্ট শব্দের অর্থ হচ্ছে মন্ড। কথা বুঝতে পেরেছেন? হজম, ভার্ব, ডাইজেস্ট হচ্ছে ভার্ব, হজম করা। আর ডাইজেস্টিভ মানে হজম সংক্রান্ত, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। ডাইজেস্ট হচ্ছে ভার্ব আর ডাইজেস্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, হজম সংক্রান্ত তন্ত্র। ঠিক আছে? পৌষ্টিকতন্ত্র মানে কি? হজম সংক্রান্ত তন্ত্র। তো ভালো কথা, আমরা বলি যে পৌষ্টিকতন্ত্রটা কোনটা? যে তন্ত্রের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক এবং খাদ্য শোষণ এবং খাদ্যের অবাচ্য অংশ ত্যাগ করা হয় তাকে পরিপাকতন্ত্র বলে। মুখস্থ করার কোনো দরকার নাই। পরিপাকতন্ত্রকে 2টি অংশে ভাগ করা যায়, এটাও খুব ইম্পর্টেন্ট না। কোনো কোনো দৃষ্টিকোণ থেকে পরিপাকতন্ত্রকে 2 অংশে ভাগ করা যায়, কোনো কোনো দৃষ্টিকোণ থেকে পরিপাকতন্ত্রকে 2, 3, 4 ভাগে ভাগ করা যায়, এটা ইম্পর্টেন্ট না। যেসব জিনিসের যেসব জিনিসের অ্যাবসলিউট ক্লাসিফিকেশন একটাই, আর কোনো ডিফারেন্স নাই, তাদেরকে বলা হয়, সেসব ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন বলতে পারি। কিন্তু যেসব ক্ষেত্রে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, যেমন মানুষ কত প্রকার, এর কোনো আনসার আছে? মোটা মানুষ, চিকন মানুষ, সুস্থ মানুষ, পাগল মানুষ, লম্বা মানুষ, খাটো মানুষ। সুতরাং যদি বলা হয় মানুষ 2 প্রকার, লম্বা মানুষ, খাটো মানুষ, তাহলে কিন্তু আনসারটা কারেক্ট হবে না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ অনেক রকম প্রকার হইতে পারে। এটাও মুখস্থ করবো না, তাহলে মুখস্থ করব কি? পৌষ্টিক নালী, এটাও মুখস্থ করার দরকার নাই, কারণ আমরা জানি। তবে হ্যাঁ, এটা এই যে মুখ যে পৌষ্টিকতন্ত্রের অংশ, এটা আমরা না জানতে পারি। এখন ধরেন পরীক্ষায় চলে আসলো নিচের কোনটি পৌষ্টিকতন্ত্রের অংশ?
এখন আপনি বলছেন মুখ আবার পৌষ্টিকতন্ত্র এখানে, পৌষ্টিকতন্ত্র তো শুরু হয়েছে পুষ্টি থেকে, মানে মানে গলায় ঢোকার পরে পেট থেকে শুরু হয়েছে, পাকস্থলী থেকে শুরু হয়েছে। আমরা অনেকে এরকম ভাবতে পারি, কিন্তু না, মনে রাখবেন মুখ থেকে শুরু হয়েছে। যদি প্রশ্ন আসে নিচের কোনটি পৌষ্টিকতন্ত্রের অংশ, পরীক্ষায় চলে আসলো মুখ, পরীক্ষায় চলে আসলো ফুসফুস, চলে আসলো হৃৎপিণ্ড, চলে আসলো বৃক্ক, তখন কি লিখবেন? তখন মনে হবে কোশ্চেনে ভুল আছে, কোনোটাই পৌষ্টিকতন্ত্রের অংশ না। কিন্তু মুখ যে পৌষ্টিকতন্ত্রের অংশ, এটা আপনি না জানলে কনফিউজড হয়ে যাবে। তাহলে জানা দরকার মুখ, মুখ বিবর, বিবর মানে গহ্বর, মুখের গহ্বর। গলবিল, গলবিল বুঝেন? গলার যে বিলটা মানে গলার অংশটা, শ্বাসনালীর উপর অংশটুকু, সরি শ্বাসনালী বলতেছি, অন্ন নালীর উপরের অংশটুকু। অন্ন নালী মানে খাবারের নালী, যেটা পাকস্থলীর উপর পর্যন্ত, মানে গলা থেকে শুরু করে পাকস্থলীতে ওঠার পৌঁছানোর আগ পর্যন্ত যে লম্বা নালীটা, এটাকে বলা হয় অন্ন নালী। পাকস্থলীতে বুঝেন ভুঁড়ি, এটা আমরা সবাই খুব ভালো বুঝি, ভুঁড়িটা খুব ভালো বুঝি বাঙালি, সবারই খানদানি ভুঁড়ি আছে। ক্ষুদ্রান্ত্র, আচ্ছা অন্ত্র কি? অন্ত্র মানে আত, আত শুনেছেন? আত, আতে ঘা লেগেছে? হ্যাঁ, এখন সত্য কথা বললেই তো আতে ঘা লাগে। ঘুষ খেয়ে বড় লোক হয়েছো? আরে আমার বাবা তো বিরাট বড় পুলিশ অফিসার, ডিআইজি, বাড়ি করেছে 10 তলা, ঢাকায় বাড়ি 3টা, বেতন কত? 50,000। ও, তাহলে কি ঘুষ খেয়েছে? এই কি বলে ডিআইজি সাহেব ঘুষ খাইছে মানে? ও, সত্য কথা বললে হাতে ঘা লেগেছে, ব্যাপারটা এরকম আর কি। সব ডিআইজি তো আর ঘুষ খায় না, অধিকাংশ ডিআইজি ভালো, একজন দুজন ভুল করে খারাপ থাকতেই পারে, সব পেশাই ভালো খারাপ আছে, কথার কথা ডিআইজি বললাম আর কি। যাই হোক, এই আত অন্ত্র, অন্ত্র হচ্ছে সংস্কৃত শব্দ, অন্ত্রকে তদ্ভবের মাধ্যমে বাংলায় রূপান্তর করা হয়েছে আত। অন্ত্র, অত্ত, আত, হস্ত, হত্ত, হাত, দন্ত, দত্ত, দাঁত, এরকম আর কি। তো অন্ত্র শব্দটা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র আর বৃহৎ অন্ত্র। মানে আত মানে বুঝেন তো, এই যে পাকস্থলী, পেটের ভুঁড়ি, ভুঁড়ির নিচে পায়ুপথের আগ পর্যন্ত যে নালীগুলো দিয়ে এই হজম হওয়ার পরের অবশিষ্ট বর্জ্য পদার্থ যায়, সেগুলোকে আত বলা হয়। আমরা কোরবানির সময় আপনারা গরুর ভুঁড়ি ছিলতে দেখেছেন অনেকেই। তো ওই বড় যে পেটটা থাকে সেটা হচ্ছে ভুঁড়ি, পাকস্থলী। আর অনেকগুলো লম্বা লম্বা দড়ির মতো বা সাপের মতো লম্বা লম্বা থাকে না, এটাকে বলা হয় আত বা অন্ত্র। অন্ত্র দুই প্রকার, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্র অন্ত্র, আর বৃহৎ অন্ত্র সন্ধিযোগ হয়েছে বৃহদান্ত্র, মানে হচ্ছে বিগ ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, পায়ু মানে কি? পায়ু মানে হচ্ছে যে শরীরে যেই পথ দিয়ে বা ছিদ্র দিয়ে বর্জ্য পদার্থ বের হয়ে যায়। 1 মিনিট আসতেছি আমি। সরি। আচ্ছা, তো এখন মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, প্রায় 8 থেকে 10 মিটার লম্বা। বলুন, মানুষের উচ্চতাই হচ্ছে 2 মিটার বা 1.5 মিটার। 2 মিটার হয় না তো, 2 মিটার হয় যারা 7 ফুট, তারা হয় 2 মিটার। আর আমরা বাঙালিরা ম্যাক্সিমামই হচ্ছে দেড় মিটার। তাহলে 7 ফুট, 10 মিটার, মানুষের দৈর্ঘ্য 2 মিটারের কম, তাহলে 10 মিটার লম্বা কিভাবে হয় পৌষ্টিকতন্ত্র? ওই যে বললাম আত, অন্ত্র, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, এগুলো এরকম পেটের ভিতরে লম্বা লম্বা পেঁচানো পেঁচানো থাকে পেটের ভিতরে, এটা হচ্ছে পেট মনে করেন। ভুঁড়ির নিচেই, পাকস্থলীর নিচেই এই অন্ত্রগুলো এরকম পেঁচানো পেঁচানো থাকে। আচ্ছা, আর পৌষ্টিক গ্রন্থি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানুষজন কম জানে, তো এই জন্য এখান থেকে প্রশ্ন বেশি আসে।
লালা গ্রন্থি তিন প্রকার গ্রন্থি, লালা গ্রন্থি, একটা হচ্ছে অগ্নাশয়, আর একটা হচ্ছে যকৃত। লালা কি, আমাদের গলার নিচে কিছু গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ড, তারপর অনেক ধরনের গ্রন্থি আছে। গ্রন্থি মানে কি বুঝি তো আগে আগে একটু সবাই বুঝেন, গ্রন্থি কি বুঝেন? নালীবিহীন বা বলেন, হচ্ছে নালীবিহীন মানে গ্রন্থি হচ্ছে মানবদেহের এমন কিছু আহ, অঙ্গ যেখান থেকে সিক্রেশন হয়। সিক্রেশন বুঝেন তো, নিঃসরণ হয়, লিকুইড পদার্থ নিঃসরণ হয়। নিঃসরণ দুই প্রকার আছে, কি কি? হরমোন এবং এনজাইম। আমাদের অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থিতন্ত্র আছে, এটা যখন আমরা পড়বো মানবদের ওই চ্যাপ্টারটা, তখন আমরা হরমোন এবং এনজাইমের পার্থক্য শিখবো। আগে এটুকু বুঝি, গ্রন্থি মানে কি, যেখান থেকে আমার কোনো লিকুইড নিঃসরণ হয়। সেই লিকুইড আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে। মানবদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে কে? এই যে লিকুইড গুলো। মানুষ ভয় পেলে হার্টবিট বেড়ে যায়, হার্টবিটের সাথে ভয়ের সম্পর্ক কি? মানুষ ভয় কি হার্টে পায়? মানুষ ভয় পায় কোথায় বলেন তো? ব্রেনে। ব্রেইনে। ভয় বলেন, আনন্দ বলেন, সকল প্রকার অনুভূতির কেন্দ্রস্থল কি? ব্রেইন, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র। কিন্তু ভয় পেলাম মাথায়, গরু গুঁতা দিল পেটে, ব্যথা পেলাম মাথায় নাহলে পায়ে, এটা কেমন হইলো? ভয় পাইলাম মাথায় বা চোখে, চোখ দিয়ে দেখছি ভয় পাইছি, এটাও মানে নিলাম। কেউ ধমক দিছে, কান দিয়ে শুনছি, মানলাম কানে ভয় পাইছি। ধমক দিলে আমি কানে ব্যথা পাবো, ভূত দেখলে আমি চোখে ব্যথা পাবো, হার্টে কেন বাড়বে, নিঃশ্বাস কেন ঘন হয়ে যাবে? এই যে এই আমার আমার যে হার্টবিট, এগুলা কি নিয়ন্ত্রণ করে? কি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি আছে। অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয়, সেই হরমোন আমাকে কি করে? হার্টবিট বাড়িয়ে দেয়। আবার আপনি খাচ্ছেন ভাত, উম, হজম হইতে লাগবে এনজাইম, কোত্থেকে আসে? গ্রন্থি থেকে আসে। তো এই যে লালা গ্রন্থি, সে লালা থেকে লালা রস নিঃসরণ করে। লালা রসে কিছু এনজাইম থেকে, যারা খাদ্যকে কিছু পরিমাণ পরিপাক করে। অগ্নাশয় কি, ইংলিশে বলা হয় প্যানক্রিজ বা প্যানক্রিয়াজও বলা হয়, বানানটা হচ্ছে CREAS। এই জন্য অনেকে প্যানক্রিজ বলে, আবার প্যানক্রিয়াজও বলে। তো অগ্নাশয় হচ্ছে শরীরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গ। এই অগ্নাশয়ের সঙ্গে আমাদের ডায়াবেটিসের একদম সরাসরি রিলেশন সম্পর্ক আছে। এই জন্য আর ওই যারা বিবিএসসির মেম্বার চেয়ারম্যান, তারা তো বয়স্ক লোক, ওই বয়সের লোকজন বেশি ব্যায়াম করে, ভোরবেলা উঠে। আর ব্যায়াম করতে গেলেই সবার কমন কথা একটাই, ডায়াবেটিস। সুতরাং ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, যকৃত মানে লিভার। এই তিনটা হচ্ছে গ্রন্থি, এই তিনটা গ্রন্থি থেকে যকৃত হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমরা পড়বো নিচে। এই গ্রন্থিগুলো আমাদের হজমে সাহায্য করে। আচ্ছা, এবার নিচে নামি, মুখ বিবর দিয়ে শুরু করি। খাইলাম মাত্র ভাত, ভাত খাওয়া শুরু করলাম, ঠিক আছে, মনে রাখবেন। বলেছে দাঁত, জিহ্বা, তাল ওইগুলা থাকে, মুখ বিবরে পড়ার দরকার নাই, এগুলা সবাই জানে, আন্ডারলাইন কেটে দিলাম। মানুষের দুধ দাঁতের সংখ্যা 20টি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পূর্ণ বয়সে মানুষের 32টা থাকে, আন্ডারলাইন করছিলাম কিন্তু কেটে দিলাম, কারণ এটা সবাই জানে। তাতে দেহের সবচেয়ে কঠিন অংশ এনামেল, এটা ইম্পর্টেন্ট। আমরা মনে করতে পারি মানব দেহের সবচেয়ে শক্ত অংশ বোধহয় হাড্ডি। আপনি কি কখনো গুনছেন আপনার 32টা দাঁত আছে? হ্যাঁ, গুনেছি, জিহ্বা দিয়ে গুনেছি। আমার দাঁত এখনো 32টা ওঠে না, 31টা। হ্যাঁ ভাই, আমি এটাই বুঝলাম না ভাই। আপনি ভাই আপনার মরার অর্ধেক বয়স পার হয়ে গেছে, আপনার এখনো মানে 32টা দাঁত ওঠে নাই, তাহলে আসবে কখন ভাই? এটাই যে এখনই আসবে, সিগন্যাল দিতেছে। কয়েকদিন পর পর চাপা ব্যথা হয়, একটু ফুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। মানে খুবই আস্তে আস্তে জায়গা বিরক্তিকর নিচ্ছে, ভাই। মারি বড় ফিলিংসটা হচ্ছে। এত জঘন্য ভাই, ফিলিংসটা ডান খুবই পাশের জঘন্য। নিচের চোয়ালের মাড়িটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় খুবই হইলে খারাপ আস্তে লাগে। আস্তে জায়গা নিবে আর কি, সে আস্তে আস্তে জায়গা নিচ্ছে। হ্যাঁ ভাই। মাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দাঁতটা উঠবে। আচ্ছা, তাহলে মানব দেহের সবচেয়ে শক্তিশালী শক্ত অংশ কি? হাড্ডি না, দাঁতের এনামেল। দাঁত হচ্ছে মানুষের সবচেয়ে শক্ত অংশ। আচ্ছা, ভালো, একটা ইম্পর্টেন্ট অংশ ছিল। পাকস্থলী, স্টমাক। এই ইংলিশ নামগুলো আপনারা একটু কষ্ট করে শিখে নেবেন। হ্যাঁ, দেখেন স্যালাইভারি গ্ল্যান্ড, মানে স্যালাইভা অর্থ কি? লাভা, লালা, লাভা বলতেছি। স্যালাইভা অর্থ কি বলেন?
স্যালাইভা অর্থ লালা, আর স্যালাইভারি গ্ল্যান্ড মানে লালা সংক্রান্ত গ্ল্যান্ড। গ্ল্যান্ড অর্থ গ্রন্থি, গ্ল্যান্ড অর্থ গ্রন্থি, লালা গ্রন্থি। স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে লালা গ্রন্থি। আচ্ছা, এসোফেগাস মানে হচ্ছে এটা লম্বা পৌষ্টিক নালী যেটা। লিভার যকৃত, গল ব্লাডার পিত্তথলি, ইংলিশ নামগুলো একটু শিখে রাখেন। স্টমাক তো জানি সবাই, পাকস্থলী। লার্জ ইন্টেস্টাইন একটু আগে বলে ফেলেছি, বৃহদন্ত্র। অ্যানাস মানে হচ্ছে পাইবথ। আচ্ছা, এখন আমরা চলে যাই পাকস্থলীতে কি বলেছে। পাকস্থলী থেকে নিঃসৃত রসকে বলা হয় গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক শব্দটা কি বলেন? গ্যাস্ট্রিক একটা গ্রন্থি, ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি। বলে না গ্যাস্ট্রিক হয়েছে, বলে না ওই লোকের গ্যাস্ট্রিক হয়েছে। আসলে গ্যাস্ট্রিক হয় নাই, হয়েছে কি জানেন? গ্যাস্ট্রিকের মধ্যে আলসার হয়েছে, এটা হচ্ছে রোগ। গ্যাস্ট্রিক তো রোগের নাম না, গ্যাস্ট্রিক হচ্ছে দেহের একটি অংশের নাম। এখন পরীক্ষা আসলে নিচের কোনটি রোগ নয়? আসলে মেনিনজাইটিস, আসলো ডায়াবেটিস, আসলো গ্যাস্ট্রিক, আসলো অস্টিওমেলেশিয়া। বলেন কোনটি রোগ নয়? গ্যাস্ট্রিক। হ্যাঁ, গ্যাস্ট্রিক রোগ নয়, এটা হচ্ছে মানব দেহের একটি অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, পাকস্থলীর ভিতরের যে অন্তর্গাত্র আছে, যেটা খাবারের সাথে সরাসরি লাগে, মানে পাকস্থলীর বাইরের অংশটা তো একটা পর্দা, আর ভিতরে তো 4-5টা লেয়ার থাকে। সবচেয়ে ভিতরে যে লেয়ারটা থাকে, মানে খাবারগুলো গিয়ে যে অংশটাতে সরাসরি টাচ করে, পাকস্থলীর বডির গাত্রের যে অংশটাতে সরাসরি টাচ করে, সেটাকেই বলা হয় গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিকের মধ্যে থাকে ভিলাই, মাইক্রো ভিলাই। ভিলাই মানে কি? উঁচা উঁচা লম্বা লম্বা, শুঙ্গার মতো লম্বা লম্বা থাকে, বিলাইয়ের লেজের মতো বিলাই। এই ভিলাইয়ের মধ্যে খাবার গুলো, ভিলাই গুলো পিছলে থাকে এবং ওই যে হরমোন গুলো থাকে, যার কারণে আমাদের গ্যাস্ট্রিক, আমাদের পাকস্থলী নিজে কেন হজম হয়ে যায় না বলেন তো? কারণ এই যে গ্যাস্ট্রিক, পাকস্থলীর পর্দা থাকে। হ্যাঁ, এই পর্দাটা থাকে, সে অনেক বেশি রেজিস্টিভ, ইয়া করতে পারে, মানে প্রতিরোধ করতে পারে। কিন্তু যদি আপনি, আপনার গ্যাস্ট্রিকে আলসার হয়, ছিদ্র হয়, আলসার মানে কি? ছিদ্র হয়ে যাওয়া বা প্রদাহ হয়ে যাওয়া। আপনি যদি প্রচুর পরিমাণ ভাজা পোড়া খাবার খান এবং সেই খাবারকে জীবাণুমুক্ত করার জন্য যদি আপনার বডি থেকে বেশি পরিমাণ অ্যাসিড নিঃসরণ হয়, আমাদের খাবার যাওয়ার পর এটা কি অবস্থায় থাকে বলেন তো? এমসিকিউ। আমাদের খাদ্য পেটে পৌঁছানোর পর অ্যাসিডিক থাকে নাকি ক্ষারীয় থাকে? অ্যাসিডিক থাকে। মানে এই আমাদের এই আমাদের পেটে ঢোকা মাত্র লালা, এই দেখেন, এই যে এই দেখেন, এই ইম্পর্টেন্ট, বলতে বলতে চলে আসছে। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক, হারিয়ে থাকে না? না না, অম্লীয় থাকে প্রথমে, যা জীবাণু মারে। জীবাণু প্রথমে আমাদের খাদ্যের জীবাণুগুলো মেরে ফেলে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝেন তো? জৈব অ্যাসিড না, এটা অজৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড মানে কি বলেন তো? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই তিনটা হচ্ছে সবচেয়ে কমন ইউজ, শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কমন ইউজড তিনটা, ইন্ডাস্ট্রিয়াল ইউজ তিনটা অ্যাসিড। সুতরাং এটা এটা অজৈব অ্যাসিড, মানে শক্তিশালী অ্যাসিড। কিন্তু অ্যাসিডটা একদম ডাইরেক্ট 100% কনসেন্ট্রেটেড অ্যাসিড থাকে না, ডাইলুটেড অ্যাসিড থাকে, মানে পানির সঙ্গে মিশ্রিত। অধিকাংশ পানি হয়তো 1% বা 2% বা 3% অ্যাসিড থাকে। যদি 100% অ্যাসিড দিয়ে দেওয়া হয় আপনার গলার ভিতরে ঢেলে, তাহলে তো আপনার পাকস্থলী শুদ্ধ একদম গলে, একদম হাড্ডি শুদ্ধ গলে আপনার বডি ছিদ্র হয়ে নিচ দিয়ে অ্যাসিড পড়তে থাকবে। 100% অ্যাসিড তো আর থাকে না। এমন মাত্রার অ্যাসিডই থাকে যেটা আপনার গলা সহ্য করতে পারে, কিন্তু পেট সহ্য করতে পারে, কিন্তু খাবারের ভাইরাসগুলোকে মেরে ফেলে। ওই পরিমাণ অ্যাসিড থাকে। আচ্ছা, বলেন পেপটিক আলসার, এই যে বলেছিলাম একটু আগে, বলছিলাম রোগের নাম হচ্ছে আলসার। পেপটিক আলসার হচ্ছে মানব দেহের পাচনতন্ত্রের অম্ল পরিবেশযুক্ত অর্থাৎ অ্যাসিডিক অংশের ক্ষতজনিত রোগ। ক্ষয় হয়ে যায়, একটু আগে বললাম যেটা। আচ্ছা,
বলেন পেপটিক আলসার, পেটের আলসার নির্ণয় করার জন্য যে কেমিক্যাল যে পরীক্ষাটি করে তার নাম কি? এন্ডোস্কোপি। এন্ডো মানে কি? হ্যাঁ, এন্ডো মানে ভিতরে এন্ডো মানে অভ্যন্তর বা ভিতর, আর এক্সো বাহিরে। বাহিরে। ওই যে ব্যাপন আর অভিশ্রবণ পড়লাম না? হ্যাঁ। এন্ডেমিক প্রাণী, তৃতীয় আছেন? তৃতীয় নাই আজকে। এন্ডেমিক এবং স্যার আছি স্যার। এন্ডেমিক বলেন। প্রাণী হচ্ছে একটা হ্যাঁ, নির্দিষ্ট এরিয়াতে যে প্রাণীগুলো পাওয়া যায়, যেটা অন্য এরিয়াতে পাওয়া যায় না, সেগুলাকেই এন্ডেমিক প্রাণী বলা হয়। আর এক্সোটিক? যে সর্বত্র পাওয়া যাবে। হ্যাঁ, মানে এন্ডেমিক মানে হচ্ছে নেটিভ, যেটা যে এলাকার, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের এন্ডেমিক প্রাণী। কিন্তু সুন্দরবনে মনে করেন ওরাংওটাং পাওয়া যায়, ওরাংওটাং সুন্দরবনের একমাত্র প্রাণী না, এবং এটা এটা ওরাংওটাং উৎপন্ন হয়েছে মনে করেন আমাজন জঙ্গলে সাপোজ। তাহলে এই ওরাংওটাং হচ্ছে সুন্দরবনের জন্য এক্সোটিক প্রাণী, যেটা বাইরে থেকে এসেছে। এক্সো মানে হচ্ছে বাহির। আর এন্ডো আর এক্সোর মাঝখানে একটা কিছু আছে, তার নাম কি বলেন তো? মেসো। মেসো মানে মাঝামাঝি, মতে মাঝামাঝি, মতে মেসো, মনে থাকবে। মেসোডার্ম, এন্ডোডার্ম, না এটা এক্সো না। এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। এন্ডোডার্ম মানে ভিতরের গহ্বর, ভিতরের লেয়ার। মেসোডার্ম মানে হচ্ছে মাঝামাঝি লেয়ার। ভ্রূণের 3টা স্তর থাকে। এন্ডোডার্ম হচ্ছে ভ্রূণের ভিতরের লেয়ার, মেসোডার্ম হচ্ছে ভ্রূণের মাঝামাঝি লেয়ার, একটোডার্ম হচ্ছে ভ্রূণের বাইরের লেয়ার। কিন্তু ভ্রূণ সম্পর্কে আলোচনা আমরা প্রজনন তন্ত্রে করব। আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে, যেটা এখানে শিখলাম না, এটা পৃথিবীর সব জায়গায়। এন্ডো মানেই ভিতর, মেসো মানেই মাঝামাঝি, এক্সো বা একটো মানেই হচ্ছে বাইরের। এবার আমরা চলে আসি, কোথায় ছিলাম? ও, কোথায় ছিলাম হচ্ছে আমরা এন্ডোস্কোপি। বলেন স্কোপ অর্থ কি? সুযোগ। কিসের সুযোগ? টেলিস্কোপ মানে তো দূরবীন স্যার। হ্যাঁ, সুযোগ মানে কিসের সুযোগ? দেখার সুযোগ। স্কোপি মানে দেখা, মানে যে যে যন্ত্রের সাহায্যে ভিতর দেখা যায়, শরীরের ভিতর দেখা যায়, তাকেই বলা হয় এন্ডোস্কোপি মেশিন। এটা জাস্ট কিছুই না, একটা ক্যামেরা, লম্বা একটা নল থাকে, নলের মাথার মধ্যে ক্যামেরা লাগানো থাকে, মনিটরে দেখা যায় কি 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 ক্যামেরায় কি ক্যাপচার করতেছে, সেটা মনিটরে সরাসরি দেখা যায়। এটা কিছুই না, একদম সিম্পল। বায়োস্কোপের মতো। বায়োস্কোপ আর কিছুই না, বাইনোকুলার বলতে পারেন এক প্রকার। কিন্তু যার করে সে বোঝে কি কিছু না কি। আসলে ছিদ্র দিয়ে জিনিস ঢুকায়, বুঝেন তো? লম্বা নাওলা ক্যামেরা ঢুকায় পেটের ভিতর দিয়ে, এরকম হা করে একদম পাকস্থলী পর্যন্ত ঢুকায়, পেটের ভিতর ঢুকায়, একদম লড়ায় 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 বিভিন্ন জায়গায় জায়গায় দেখে। আমার যদিও করে নাই কখনো, আমি কল্পনা করে নিছি এরকমই হওয়া উচিত, এরকমই হবে হয়তো। আমি শুনেছি। ভাইয়া আমি করছি 2বার, একবার সেন্সাস করে করছিলাম, আর একবার সেন্স ছিল। খুবই অস্বস্তিকর, মানে কষ্ট পায় না, বাট অস্বস্তিকর লাগে। একটা জিনিস ফলার ভিতর দিয়ে ঢুকতেছে, খুবই অস্বস্তিকর। মানে ব্যথা পান নাই? কষ্ট মানে ব্যথা লাগে না? ব্যথা লাগে নাই, কেননা আমি যার কাছে করছিলাম ওই ডক্টরটা মারা গেছে, মনে পড়তেছে না, হচ্ছে এশিয়ার সবচেয়ে বেস্ট এন্ডোস্কোপি ডক্টর ছিলেন। যত তো ভালো উনি হোক না আবার কেন, লম্বা হ্যাঁ, নল মুখ দিয়ে মানে হা উনি দিয়ে। হ্যাঁ ওইভাবে উনি মেন্টালি আমাকে ওইভাবেই করতেছিল, গল্প করতেছিল, তো যেই কারণে আমার বিষয়টা কনসেন্ট্রেশনটা ওনার গল্পের মধ্যে মজার পরিবেশ সৃষ্টি করে নিছিল, যে কারণে অতটা খারাপ লাগে নাই, কিন্তু অস্বস্তিকর লাগতেছিল, মনে হচ্ছিল যে এখনই বমি করে দিব, মানে খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু ডাক্তার কি ওইভাবে মেল অত ছিলেন না কষ্ট পাই ফিমেল নাই। ছিলেন? জি, ডাক্তার কি মেল ছিলেন না ফিমেল ছিলেন? মেল ছিলেন। ও ইয়াং ছিলেন না বয়স্ক ছিলেন? উনি মারা গেছে তো বয়স্ক ছিলেন মোটামুটি। ঠিক আছে। মোটামুটি বয়স্ক ছিলেন, মানে আমি 50 কল্পনা প্লাস করতে ছিলেন, পারি না যে অনেক কিভাবে বেশি বলেন বয়স্ক। যে গলার ভিতর দিয়ে নল ঢোকাইলে আপনি ব্যথা পাবেন না, এটা তো আমার কল্পনায় আসে না না। হ্যাঁ, মানে আমার গলা ভাইয়া দিয়ে যদি নলটা তো থাকে যে আপু আমাদের আবার বললো কি ইসের মতো, ইয়ারফোনের যে ভাই ওটার মধ্যে বয়স্ক ছিল।
কি বলছো বুঝি না, রায়হান কি বলছো? নাইস একটা জোকস হয়ে গেল ভাই। রায়হান কি বলছো? আপু আমি কি বলছিল যে মোটার মধ্যে বয়স্ক ছিল। কি বয়স্ক ছিল? কিসের মধ্যে? মোটামুটি বয়স ছিল না, মোটামুটি মোটার মধ্যে মোটা না ভাইয়া, আমি বলছি মোটামুটি মানে ও, মিডিয়াম এইজের ছিল। মিডিয়াম মানে চলে, একেবারে একেবারে রিজেক্ট না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ মানে হচ্ছে 50+ কিন্তু 70 বা 60 নিচে হবে বয়স। বাইরে গলার ভিতর দিয়ে একটা নল ঢুকাচ্ছে, যেটা আবার আরেকজন ভাইয়া হয় কি মানে নলটা তো চিকন থাকে, নলটাতে সমস্যা হয় না, কিন্তু নলের মাথায় যে লাইটটা লাগানো থাকে গোলাকৃতি থাকে, তো ওইটাই বিরক্ত করতেছিল আমাকে। এমনিতে ওইভাবে আমি কষ্ট পাইনি, অস্বস্তি পেটের ফিল ভিতরে, পেটের করছিলাম ভিতরে অনেক কেমন বেশি। অস্বস্তি লাগেনি পেটের ভিতরে? মানে না, পেটের ভিতরে ওইরকম কিছু ওইরকম ফিল হয় না আমার, যতটা মনে পড়ে ফিল হয় না, এটা যদি অনেক বছর আগের কথা। কিন্তু আমি যে যদি অসুস্থ লাইটটা ফিল চুলা করে করতেছিলাম যেত, তাহলে মামার পেট আলোকিত হয়ে যাইতো। আহ, আচ্ছা যাই হোক, অন্য ইয়ে করি আমরা, অন্য প্রসঙ্গে উনি অনেক ট্রেন্ড তো ওইভাবেই। তবে এই জিনিসটা আমার মানে খুব মানে ভাবতে আমার বমি চলে আসে। আমার গলার ভিতরে আঙ্গুল দিলে আমার বমি চলে আসে, সেখানে লাইটওয়ালা দণ্ড ঢুকাবে, যেটা আবার কোভিড টেস্ট করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আমি তো সেটাই বলি, কোভিড টেস্ট করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। নাক দিয়ে ঢুকাইছে একবার, গলার এখানে নিচে, আমি তো বমি করে দিয়ে অবস্থা এরকম। সেখানে এন্ডোস্কোপি, ইয়াং ডাক্তার কেন, মানে পরিমণিও যদি আমার গলা দিয়ে ঢুকায় মেশিন, আমি শেষ। করে হ্যাঁ। ইদানিং ভাই তো সময় কি নাক দিয়ে নেয়, অন্যভাবে তো মানে না, গলা দিয়ে নেয় কোভিড টেস্ট, গলা থেকেও নেয়, আল জিহ্বা থেকেও নেয়। ওইটাই বললাম ভাই, মানে আমি নাকে কিন্তু ইদানিং দিলে তো জানেন কি, নাকে আপনারা নেয়, কি জানেন, সব সব সময় নাকে নেয় না। আপনারা কি জানেন আমি ইদানিং রিসেন্টলি ক্রাশ খেয়েছি? না আরো ভাই জানি না তো ভাই, বলেন ভাই। ওই যে কারিয়া একটা কি সিলেটের একটা সিলেট বলতেছি, শ্রীলঙ্কার একটা মেয়ে একটা গান গাইছে না, সিংহলি ভাষায় কিচ্ছু বুঝি না, লাইনে একটা লাইনও বুঝি না, কিন্তু জি ও ভাই, ভাই ভাইরাল বুঝতে পারছি, হইছে ভাই। ওই যে মানিকে হিতে না কি জানি, হ্যাঁ উফ, মানে কেহিতে সব জায়গায় একদম বিরক্ত লাগাই দিছে। উফ ভাই এত স্যার ইডিট ভাই। মেয়ের গানটা কণ্ঠের আপনার মধ্যে মুখে কিন্তু একটা শুনতে জাদু চাই আছে, স্যার। ওর কণ্ঠের মধ্যে একটা অন্যরকম জাদু আছে, একটা মায়া আছে, যে কারণে এটা আকর্ষণ করে। আপনি একটা মেয়েকে জিজ্ঞেস করেন, বলবে এটা কি হলো, কি গান হইলো এটা, আরে মেয়ে তো দেখতে অত সুন্দর না, তাহলে ঘটনা কি, কেন এটা ভাইরাল হইলো? এটা ওর ভাই ওর কণ্ঠের কণ্ঠের মধ্যে যে জন্যই জাদু। ভাইরাল হইছে, ওর গানের অর্থ তো কেউই কিছু বুঝি না, ওর কণ্ঠের জন্য মোটামুটি এরকম ভাবে ভাইরাল হইছে। হ্যাঁ যাই হোক, বাংলাদেশে যে অবস্থা, কে যে কখন ভাইরাল হয়ে যাইতেছে তাই বুঝি না। না এটা বাংলাদেশে না, শুধু পুরো সাবকন্টিনেন্টে ভাইরাল হয়েছে। হ্যাঁ এটা পুরো একদম তামিল ইন্ডিয়ান কন্টিনেন্ট গুলাতে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান কান্ট্রি গুলাতে ভাষা একদম সেম শ্রীলঙ্কার মতোই, তো হ্যাঁ ভাই ওগুলাতে সবাই সব আলাদা আলাদা দেশের ভাষায় এটা বানাইছে এই গানটা। তো হ্যাঁ সিংহলি ভাষায় যখন এটা বের হইছে, গানের মিউজিকটা ভালো হইছে, তা আমাদেরও তো একটা ইয়া করছে ভাই, ওই ম্যাশ আপ করছে একটা, ওই বাংলাদেশ গানটা ভাই অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাংলায় মেশআপ করছে নাকি? হ্যাঁ ভাই বাংলায়, বাংলা মানে ইয়া করছে আর কি, ওই গানের সাথে কম্বিনেশন কইরা আমি সেন্ড করবো নি ভাই, গানটা শোনার পর আপনার মানে খুবই ভালো লাগবে। ওকে দিও, আমি নিজেও যদি মনে মনে একটা বানায় ফেলছি, মা একটা বিয়ে করায় দাও না। এটা ভালো স্যার ছিল। আমি এক জায়গায় শুনছি এই গানের অর্থ নাকি এরকমই, বিয়ার আবদার করতে। হ্যাঁ আমি তো এটাই বলতেছি, এই গানের অর্থ এটা যে মা একটা বিয়ে করিয়ে দাও না, আমি একজনের প্রেমে পড়েছি, তার চলা তার বলা প্রতি মুহূর্তে আমি তাকে কল্পনা করি দেবতার মতো, সে আমাকে দেবতার মতো মন্ত্রমুগ্ধ করেছে। এটা হচ্ছে এই লাইনের মিনিং, বুঝছো? এটা দিয়ে আমি কিন্তু গান অলরেডি বানায় ফেলছি। যাই হোক, আমরা অনেক টাইম নষ্ট করে ফেলেছি, অনেক জোকস হয়েছে, এবার আমরা পড়ায় ফিরে আসি। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের 3টা অংশ, যেজু নাম, এটা দরকার নাই, এটা এই নাম গতিটা মুখস্থ করা দরকার নাই, তবে এইটা শিখেন, ডিউডেনাম। ডিউডেনামটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, জেজুনাম ইলিয়াম দরকার নাই। আচ্ছা, জেজুনাম ইলিয়াম এগুলা ইন্টারমিডিয়েট ইয়েতে আছে, বায়োলজি বইয়ে আছে, হিউম্যান বডিতে। আচ্ছা, বৃহদন্ত্রের মধ্যে ইম্পর্টেন্ট কি, দৈর্ঘ্য 2 মিটার দরকার নাই, এটা আসবে না। 3টি অংশে বিভক্ত, সিকাম কোলন মলাশয়, এটাও দরকার নাই।
সিকাম থেকে বহির্বৃদ্ধি রূপে উত্থিত কনিষ্ঠাঙ্গুলের সরুথলের নাম অ্যাপেন্ডিক্স, এটা আমরা জানি। যে বৃহদন্ত্রের অংশ, এটা এটা আমাদের একটু জানা দরকার আছে। বৃহদন্ত্রের অংশ হচ্ছে অ্যাপেন্ডিক্স, এবং বৃহদন্ত্রের সিকামের একটা অংশ হচ্ছে অ্যাপেন্ডিক্স, এটা জানা দরকার আছে, কারণ অ্যাপেন্ডিক্সের ব্যথা আমাদের প্রায়ই উঠে, অনেকের ডান পাশে ব্যথা হয়। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স থাকে তলপেরই ডান দিকে, প্রচুর ব্যথা হয় একদম। অ্যাপেন্ডিক্সের ব্যথা এরকম, মানে অ্যাপেন্ডিক্সের ব্যথা কেমন জানেন, একদম কি বলবো, মাতৃপ্রসব বেদনা যেরকম অ্যাপেন্ডিক্সের ব্যথা ওই রকম মারাত্মক ব্যথা। মানে মনে হয় যে একটা ছুরি দিয়ে যদি আপনার পেটে, যদি পেটের ভিতরের সাইডে যদি কেউ সারাক্ষণ ঘাও দেয়, ঘাই দেয়, ওই রকম ব্যথা। বলবেন আপনার কি অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়েছিল? আমার কখনো হয় নাই। অথবা বলবেন আপনার কি কখনো প্রসব বেদনা হয়েছিল? ওইটাও হয় নাই। তাহলে বুঝলেন কেমনে? আমার চোখের সামনে প্রসব হয়েছে, আবার আমার চোখের সামনে এই অ্যাপেন্ডিক্সের ব্যথা আমি দেখছি। আমার কাছে মনে হয়েছে অ্যাপেন্ডিক্সের ব্যথার যে আর্তনাদ, মারাত্মক, একদম হৃদয় বিদারী আর্তনাদ, কল্পনার বাইরে, এত পরিমাণ ভয়ঙ্কর ব্যথা এটা। আমাদের ওই, আমি যখন ছোট ছিলাম, হয়তো 9-10-এ পড়তাম, তখন আমাদের বাসার পাশে, কোয়ার্টারের পাশে একটা ব্রয়লারের রাইস মিল ছিল। ওই রাইস মিলে মিন্টু ভাই নামে একটা লেবার ছিল, তার হঠাৎ করে পেটে ব্যথা, কি হয়েছে কেউ বলতে পারে না। তো কবিরাজ আনছে, 2003-4 সালের কথা, ওই সময় তো মানুষ অশিক্ষিত ছিল, ডাক্তারের কাছে যাইতো না। কবিরাজ আনছে, এই কবিরাজ সেই কবিরাজ, আর বাজারের মধ্যে যেই ফার্মেসির দোকানদার পাওয়া যায় ওরা ডাইকে আনছে, বলছে দেখেন সে কি একটা ওষুধ দিছে, গ্যাসের ওষুধ দিচ্ছে, কিন্তু লাভ হয় নাই। সারা রাত সে চিৎকার করেছে, সারা রাত চিৎকার করার পরে পরের দিন সকালে চিৎকার একটু কমছে। আম্মা বলে চল মিন্টুরে দেখে আসি। মানে ভাবছি যে হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখি যে মিন্টু ভাই এখনো চিৎকার করতেছে, মানে আল্লাহ গো, এরকম মানে কম কম চিৎকার করতেছে। একটু পর পর হঠাৎ করে একটু বড় ঘাই লাগে, তখন হঠাৎ করে চিল্লান দিয়ে ওঠে। তখন মানে অনেক কষ্টে আস্তে আস্তে আম্মা বললো, কিরে মিন্টু, কমছে ব্যথা কি তো কালকের চেয়ে একটু কমছে? কয় না, কমছে না, একটু কমছে না। তাইলে কি কস? কয় হ, কালকের চেয়েও, কালকের মতোই ব্যথা। কান্দা চিল্লানোর শক্তি পাই নাই গলায়, সারা রাত চিল্লায় ক্লান্ত হয়ে গেছি, গলায় ব্যথা হয়ে গেছে, কিন্তু গলা দিয়ে শব্দ বাইরে না। তখন কইতেছে তাহলে ইয়ে করো, মিন্টুর মা, শাশুড়ি সবাইরে বলতেছে, মিন্টু মিন্টু ম্যারিড, ওই পাশাপাশি একই লেবারের মেয়েরই বিয়ে করছে, পাশাপাশি একই ঘরে থাকে। বলছে যে ওর ইয়ে করো, হসপিটালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। পরে বলছে না, এগুলা ব্যথা সবারই হয়, এই 2-3 দিন থাকে, পরে ভালো হয়ে যায়। এগুলা এগুলা কি আজ হলে থাপ্পড় দেয় এরকম, মানে ভূতে থাপ্পড় দিছে দিলে এরকম ব্যথা হয়। এগুলো কোনো কথা হইলো? ভাই এটা কি বলে? ভাই, এটা সত্যি ছিল, হ্যাঁ ভূতে থাপ্পড় দিছে ভাই। বাইরে এটা কোনো বিশ্বাস কথা করবো ভাই? না, প্রায় 3টা 4টা দিন, 3টা 4টা রাত আমি প্রতি রাত চিল্লান দিয়ে আমি খালি মিন্টু ভাই চিল্লান শুনছি। হঠাৎ রাত্রিবেলা 3টা 4টার সময় জোরে জোরে চিল্লান মানে। একটা মানুষ রাত্রে এরকম ভাবে কাতরাচ্ছে, তাকে হাসপাতালে নিবে না ভাই, চিন্তা করো। মানুষ কি পরিমাণ অশিক্ষিত, কি পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন ছিল বাংলাদেশের মানুষ। এবং এই মিন্টু ভাই শাশুড়ি কি করছে জানো? বললে ভাই, আমার লাইফের সবচেয়ে মানে স্মরণীয় একটা স্মৃতি বলি, তোমরা হাসতে হাসতে মরবা। মিন্টু ভাই শাশুড়ি যখন, মিন্টু ভাইয়ের যখন বাচ্চা হইলো, মিন্টু ভাইয়ের ওয়াইফ আগে আমাদের বাসায় কাজ করতো আর কি, বয়স একটু বড়, আমার চেয়েও বড় ছিল। আমি তখন তো বাচ্চা শিশু ছিলাম আর কি। তো মিন্টু ভাইয়ের যখন বিয়ে হইলো, মিন্টু ভাইয়ের কাছে শেলি আপু, শেলি বোন ডাকতাম, তখন তার আমাদের বাসায় কাজ করে না, তো বিয়ে হয়ে গেছে। তখন শেলির যখন বাচ্চা হইলো, তখন শেলির মা কি করলো, বলছে বাচ্চা হইলে বাচ্চার মুখে প্রথম ওষুধ দিতে হয়, ওষুধ। কি ওষুধ বাইরে ভাই, ওষুধ দিতে হয় কি, 1 চামচ দুধ, মায়ের বুকের দুধ টিপা বের করছে, ডাইরেক্ট খাওয়ানো যাবে না, তাই ওষুধ হবে না। অথচ ডাক্তাররা বলে মায়ের শাল দুধ খাইতেই হবে, আধা ঘন্টার মধ্যে খাইতে হবে, এবং শাল দুধের আগে পানিও খাওয়া যাবে না। অনেকে আমাদের গ্রামাঞ্চলে মধু দেয়, মধু দিয়ে বলে এটা মধু খাইলে নাকি, প্রথমে মধু দিতে হয়, পরে নাকি দুধ খাইতে হয়, মধু খাইলে নাকি বাচ্চাদের কণ্ঠ মিষ্টি হয়। কিন্তু আমি একজন ডাক্তারের কাছে থেকে শুনছি, উনি বলছে প্রথমে কোনোভাবেই মধু দেওয়া যাবে না, প্রশ্নই আসে না, পানি দেওয়া যাবে না, মধু তো আরো প্রশ্ন আসে না। মধুতে হাই পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, এটা বাচ্চার ব্রেনের ক্ষতি করে ফেলতে পারে।
অবশ্যই মায়ের শাল দুধ দিতে হবে আগে। আর ওই শেরিফুলের আম্মা করছে কি, দুধ চামচের মধ্যে নিছে, নিয়া বাড়িতে একটা মাকড়সা খুঁজে বের করে, ছোট মাকড়সা আছে না, ছোট মাকড়সা খুঁজে বের করছে। ওই মাকড়সাটা মারছে, হাতে টিপ দিয়ে ডইলা মারছে, মায়েরা দুধের সাথে মিশাইছে, মিশাই ওই টাকা হয়েছে, বুঝছেন? ইয়া আল্লাহ ভাই, এটা কি শুনাইলেন আপনি? ভাই আমি দেখা এই বাচ্চাটারে মাকড়সা খাওয়াইছে দুধের সাথে, এতে নাকি ভাই বাচ্চা খাওয়াইলো কিসের জন্য? মানে মাকড়সা ভাই খাওয়াইলে কি হয়? ভাই শক্তিশালী ইয়া হবে, শক্তিশালী দাদি হবে, না সারা নানি? জীবন নিরোগ থাকবে। ভাই দাদি নানি না ভাই? নানি, নানি। ভাই আমার মনে হয় এটা এই কাহিনীটা যদি বাচ্চা বড় হওয়ার পর শুনে ওর নানি মারবো, দিয়ে মাইরে ফেলাইবো, নানির বাইরে ফেলবো। মাইরে ফেলাইবো ওরে। আল্লাহ, মানে মনে হয় বাচ্চার স্পাইডারম্যান বানানোর ইচ্ছা ছিল। আসলে তাই তো মনে হইতেছে। ওই সময় তো স্পাইডারম্যান মুভি আবিষ্কার হয় নাই, আর ওই মহিলা তো স্পাইডারম্যান দেখেও নাই, প্রশ্নই আসে না। যদি স্পাইডারম্যান দেখতো তাহলে জীবনে তো মাকড় রাখা হইতো না। ভাই গ্রামে যে কি পরিমাণে কুসংস্কার ছিল, এখনো অনেক জায়গায় আছে এরকম বিদ্যমান ভাগ্যের ভালো কুসংস্কার। ভাই, ওই আয়রন ম্যান দেখলে তো ভাই লোহা খাওয়াই দিত। আল্লাহ। আমরা ফিরে আসি, পড়াশোনায় ফিরে আসি, অনেক ফান হয়েছে আজকে। ভাই কালকে কিন্তু বাংলাদেশের খেলা আছে। কিসের খেলা, ফুটবল না ক্রিকেট? হ্যাঁ ভাই, ভালো কথা মনে করছেন, সেই হবে ভাই। কি ফুটবল না ক্রিকেট? T20 কার সাথে? টি-20 ভাই, টি-20 4টা থেকে খেলা আছে। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 5টা টি-20 হবে। জিততে পারলেই ভাই আমরা র্যাঙ্কিং অনেক আগে যাবো, 5-এ এসে পড়বো। কয়টা থেকে খেলা? 4টা 4টা থেকে থেকে ভাইয়া। নিউজিল্যান্ড কি অস্ট্রেলিয়ার মতো বি টিম নিয়ে আসছে নাকি? এফ টিম ভাই, এফ টিম, হ্যাঁ, ভালো ভালো ভাই, টিম না। সামনে T20 বিশ্বকাপে নিউজিল্যান্ড যে দল ঘোষণা করছে তার কোনো প্লেয়ারই এই টিমে নাই। কি বলে? তাহলে বাংলাদেশে তো উচিত আরো অপমান সব করা। ভাই ওটা ভাই IPL আমাদেরই খেলায় ভাই ব্যস্ত। ভালো ভাই, ভাই আমাদেরই ভালো ভাই। আমরা যদি ভাই 5টা টি-20 জিতি, তাহলে ভাই আমরা র্যাঙ্কিং আমরা 5-এ আসবো। লাভ কি? ভাই র্যাঙ্কিং বাড়তেছে ভাই, এটা লাভ আছে না র্যাঙ্কিং ভাই? কি বাড়তেছে, বলেন? লাভ আছে। র্যাঙ্কিং বাড়লে কি আমরা বাছাই ও ছাড়া বিশ্বকাপ খেলতে পারবো, এরকম কোনো সুবিধা আছে? র্যাঙ্কিং যদি বাড়লে ভাই তো না খেলতে নাই পারবো। এবার যেরকম র্যাঙ্কিং বাছাই আর পর্ব খেলার লাগতেছে। না, আমি এটা মানে অ্যাপ্রুভ করলাম না। কন্টেস্ট না হইলে খেলা খেলে লাভ আছে? এমনকি বাংলাদেশ আগের মতো দল আছে? এখানে তো বাংলাদেশের দোষ নাই, নিউজিল্যান্ড টিম না পাঠাবে। দোষ নেই, ঠিক আছে, কিন্তু যে একবার অস্ট্রেলিয়া আনলো 2 নাম্বার টিম, খেলা কন্টেস্ট হলো না, কোন রকমে একটা ম্যাচ জিতছে। আবার এখন আনতেছে, আবার নিউজিল্যান্ড আনতেছে এফ টিম, মানে জাতীয় দলের একটা টিম, একটা প্লেয়ারও নাই, তাহলে কেমনে কি? বাংলাদেশের তো উচিত 4 নাম্বার টিম নামানো। হারুক বাংলাদেশ, 5টা হারুক, হোয়াইট হাউস হোক, অসুবিধা নাই। তারপরও তো অপমান করে দিলাম যে তোরা এফ টিম নিয়ে আসছস, আমরা ওয়াই টিম বার করছি। খেয়াল এবার। ভাই কেন ভাই, আমরা আমরা এটা তো ভাই ওরা আনছে, এটা কেন ইয়ে হবে? আমরা আমাদের বেস্টটা দিয়ে দিব, এখন ওরা আরে যদি না, এই এটা আন্ডার team এস্টিমেট খেলায়- না। তোমার সাথে আমি খেলতে নামছি ব্যাডমিন্টন, দাওয়াত দিয়ে আনছি, তুমি আসো আমার সাথে খেলবা। এখন তুমি যদি আহ আইসা বলো আমি তোমার সাথে বামাতে খেলবো, তাহলে আমার কেমন লাগবে? ভাই এটা আন্ডার অস্ট্রেলিয়া এস্টিমেট ভাই। আপনার যদি মনে করেন আসলে ওরা ওরা ওই টিম ভালো, আমরা এখন যদি হারে ওরা, তাহলে ওরা কেমন বলবে আমরা এই টিম মানি না, এর জন্য হারছি, এই সেই, এটা তো বলতে পারবে না। হারছে বলা হারছে। লাগবে না, এরা এমনি আন্ডার এস্টিমেট করছে, বলা লাগবে? অস্ট্রেলিয়ার আন্ডার এস্টিমেট করা সাজে, কিন্তু নিউজিল্যান্ড তো ভালো টিম নিয়ে আসে, লাস্ট কতবার বাংলাদেশে আসছে প্রত্যেকবারই হোয়াইট ওয়াশ করছে, তাদের তো সাজে না। তাহলে এটারে হোয়াইট ওয়াশ করা দরকার, করা উচিত। আচ্ছা, আমরা আগাই। বলেছে লিভার, যকৃত, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে রাখুন। বাংলাদেশে বলতেছি, মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হলো যকৃত। যকৃতের প্রদাহকেই বলা হয় হেপাটাইটিস। এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। বলেন না যে হেপাটাইটিস এ বি সি ডি, এই রোগগুলো কোথায় হয়, মানুষের কোথায় হয়? লিভারে হয়, যকৃত ইংরেজি লিভার। আচ্ছা, হেপাটাইটিস প্রদাহ কেন হয়? মনে রাখবেন, হেপাটাইটিস হচ্ছে ভাইরাস জনিত রোগ। হেপাটাইটিস এ থেকে ই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, কোনটা
আরএনএ ভাইরাস কোনটা, ডিএনএ ভাইরাস, এটা মনে রাখার দরকার নাই, যেহেতু সবগুলোই আরএনএ ভাইরাস। একটা ব্যতিক্রম, এটা একটু শিখে রাখেন, মনে রাখবেন হেপাটাইটিস বি হচ্ছে আর ডিএনএ ভাইরাস, বাকি সব আরএনএ ভাইরাস। আচ্ছা, আবার যদি বলা হয় যে সংক্রমণের মাধ্যম কোনটা, তাহলে মনে রাখবেন যে হেপাটাইটিস বি, সি, ডি যৌন এবং রক্তবাহিত, আর বাকিগুলো হচ্ছে পানিবাহিত। হেপাটাইটিস বি খুব ডেঞ্জারাস। হেপাটাইটিস বি হলে মানুষ বাঁচানো কঠিন হয়ে যায়, মানুষ মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর সম্মুখীন হয় হেপাটাইটিস বি হলে। আচ্ছা, এখানে সবগুলো রিপিটেশন, এগুলো সব রিপিটেশন। আর একটা পেজ মিস দিছে 6 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু কঠিন। চলে গেছে ভাইয়া। স্যার, পেজ মিস দিছে। পেজ মিস গেছে না? ও হ্যাঁ, সরি, বামে একটা পেজ ছিল, এটা তো ডানে গেল কিভাবে? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, রক্তের লোহিত কণিকা যকৃতে ধ্বংসপ্রাপ্ত হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়, যকৃতে উৎপন্ন হয় বিলিরুবিন, ঠিক আছে। আচ্ছা, জন্ডিস, ঠিক আছে, জন্ডিস দেখবেন ডাক্তারের কাছে গেলে জন্ডিস হলে 2-3টা টেস্ট দেয়, একটা হচ্ছে বিলিরুবিন টেস্ট, একটা হচ্ছে ভাইরাল টেস্ট। এই যে বিলিরুবিন টেস্টটা, জন্ডিস হলে কি হয়, যকৃতে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। জন্ডিসের লক্ষণ কি? চোখ হলুদ হয়ে যায় না, বলছে না বাহ্যিক লক্ষণ, এগুলো হচ্ছে বাহ্যিক লক্ষণ। আর একদম ফিজিওলজিক্যাল সিমটম কি, শারীরবৃত্তীয় ঘটনা কি ঘটে মানুষের দেহে? বিলিরুবিন বেড়ে যায়। আচ্ছা, এটা কোনো রোগ না, কিন্তু এই দেখেন জন্ডিস কোনো রোগ নয়, এটা রোগের উপসর্গ। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা, এটা একটু শিখে রাখেন, 0.2 থেকে 0.8। আচ্ছা, আর এই যে পিত্ত, যে পিত্তথলি থাকে না, পিত্তথলি, এটার যে কালার, সেটার জন্য বিলিরুবিন দেয়। আচ্ছা, মাঝখানের গুলো না পড়ি, মাঝখানের গুলা স্কিপ করি, আমরা এখানে চলে যাই, পুষ্টি ও পরিপাকে চলে যাই। আচ্ছা, নিউট্রিশন এন্ড ডাইজেশন। আচ্ছা, অধিকাংশ খাদ্যবস্তু বৃহৎ অণু হিসেবে গৃহীত হয়। বৃহৎ অণু বলতে মানে কি বলেন তো, কেউ একজন বলেন তো? খাদ্যবস্তু বৃহৎ অণু হিসেবে গৃহীত মানে কি? কেউ বলতে পারেন না? আমি বলে দেই। আমিষ মানে কি? খাদ্য উপাদান। খাদ্য উপাদান তো বুঝলাম, আমিষের অণুর নাম কি? বন্ড CONH। এইটা মনে করেন 3000 বা 4000, এই Amino acid। 4000টা অণু মিলে এই বন্ড CONH 4000 Amino অণু acid মিলে, না? হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের 3000-4000 ডিগ্রি অফ পলিমারাইজেশন। ইয়েতে গিয়ে লেখো পলিমার, আমিষ বলেন, শর্করা বলেন, এগুলা কি পলিমার, এক প্রকার পলিমার। পলিমার মানে কি জানো? হাজার হাজার লক্ষ লক্ষ একই অণু, একই রিপিট ইউনিট, রিপিটেডলি একটার সাথে একটা কানেকশন হয়ে যদি বড় অণু গঠন করে, এটাকে পলিমার বলা হয়। আমাদের চোখে চারপাশে ম্যাক্সিমাম যা যা দেখি, ম্যাক্সিমামই কিন্তু পলিমার। আপনার দেহটাই একটা পলিমার, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী পলিমার, প্রত্যেকটা উদ্ভিদ পলিমার। এই যে সেলুলোজ, উদ্ভিদের দেহ কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে, কাঠ। সেলুলোজ কি? পলিমার। 4000 ডিগ্রি অফ পলিমারাইজেশন। আবার স্টার্চ, আমরা যা খাই, ভাত, ডাল, গম, চিনি, আমরা যা খাই সবই পলিমার, একমাত্র পানি ছাড়া। পানি আর ভিটামিন ছাড়া সব পলিমার। আমিষ পলিমার, স্নেহ পলিমার, চর্বি পলিমার। কাঠ পলিমার, প্লাস্টিক পলিমার, তবে লোহা পলিমার না, মাটি পলিমার না। মাটির কিছু কিছু অংশ পলিমার, বালির কিছু কিছু অংশ পলিমার।
তার মানে বলেন তো আমাদের চারপাশে সব মানে যা যা দেখি তার ম্যাক্সিমামই কি পলিমার সায়েন্স। পলিমার, পলিমার মানে কি? পলি মানে বহু, আর পলিমার মানে হচ্ছে বহু সংখ্যক অণু একত্রে হয়ে যদি বড় অণু গঠন করে সেটাকে বলা হয় পলিমার। আচ্ছা, তার মানে যে বৃহৎ অণু কারা? আমিষ এবং শর্করা, এরা কি বৃহৎ অণু। এই বৃহৎ অণুকে বলা হয় কি পলিমার। আচ্ছা, এখন এগুলা তো এই যে মানুষের দেহ, মানুষের কোষ তো ছোট, আর মানুষের কোষ হচ্ছে ছোট। মনে করেন মানুষের কোষ, মনে করেন একটা ইঁদুর, আর আপনি ইঁদুরকে খাওয়ানোর জন্য মাংসের টুকরা দিলেন এত বড় বড়, তো ইঁদুরের চেয়ে 10 গুণ বড় সাইজের একটা মাংসের টুকরা ইঁদুর কি খাইতে পারবে? পারবে না। ইঁদুরকে খাইতে হবে কি ছোট্ট ছোট্ট, ইঁদুরের মুখের চেয়ে ছোট সাইজের অন্য খাইতে হবে। তাহলে এই যে কার্বোহাইড্রেট খাচ্ছি এত বিশাল 4000 ডিগ্রি অফ পলিমারাইজেশন, এটাকে 4000 ভাগের 1 ভাগে ভাঙতে হবে। কে ভাঙবে? এই ভাঙ্গাটাকেই বলা হয় পরিপাক। মানে আমাদের দেহের পেটের ভিতরে খাবার গিয়ে এই বিভিন্ন এনজাইম এবং অ্যাসিডের ক্রিয়ায় তারা ভেঙে সরল অণুতে পরিণত হবে, এটাকে বলা হয় পরিপাক। আর পরিপাক হওয়ার পরে এই খাবারটা মানুষের দেহ দ্বারা শোষণ হওয়া, মানে রক্তের সঙ্গে এই খাবারের পুষ্টি উপাদানগুলো মিশে মিশে আমাদের দেহের প্রত্যেকটা কোষে, ব্রেইনে, নার্ভে সব জায়গায় ছড়িয়ে যায়। এটাকে বলা হয় আত্তীকরণ, অ্যাসিমিলেশন। ডাইজেশন, নাট্রিশন সম্পূর্ণ আলাদা জিনিস, এটা পরিপাকতন্ত্রের সম্পর্ক না। খাবারে কি পুষ্টি আছে এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা পড়ছি আজকে পরিপাকতন্ত্র, নাট্রিশন সায়েন্স সম্পূর্ণ আলাদা জিনিস, আলাদা চ্যাপ্টারে পড়বো আমরা। আমরা আজকে এখানে পুষ্টিটা বাদ দিব, এটা পুষ্টি এখানে ইম্পর্টেন্ট না। আমরা পড়বো পরিপাক কিভাবে হয়। পরিপাকের সাথে সম্পর্কিত কি আত্তীকরণ ও পরিপাক। আত্তীকরণ সামনে আসবে সম্ভবত, আমি এখন দেখাবো। এই যে আছে বলছে আত্তীকরণের উপযোগী হয়। আত্তীকরণ মানে হচ্ছে ওই যে যেটা বললাম শোষণ, এক প্রকার শোষণ বলা হয়। আচ্ছা, বিভিন্ন এনজাইম, যে পরিপাকতন্ত্রের উৎসেচক আর এনজাইম, উৎসেচক আর এনজাইম একই জিনিস। বাংলায় বলে উৎসেচক, ইংলিশে বলা হয় এনজাইম। ঠিক আছে, এনজাইম নিজে কি এক প্রকার আমিষ জাতীয় পদার্থ। আর এনজাইম গুলা কি করে? খাবার গুলাকে দ্রবণীয় ও ক্ষুদ্র করে ফেলে এবং সরল ক্ষুদ্র অণুতে করে, যেটা আমাদের দেহের ছোট ছোট কোষে কি করতে পারে? আত্তীকরণ করতে পারে, শোষণ করতে পারে। আচ্ছা, এবার চলে যাই শর্করা কিভাবে পরিপাক হয়। হ্যাঁ, শর্করা শুরুই হয় মুখ থেকে শুরু হয়। আমাদের লালা আছে না, লালা, লালা রসে কি থাকে? টায়ালিন এবং মল্টেজ থাকে। এটা ভুল লেখছে বানানটা, মল্টোজে লেখছে, এটা হবে মল্টেজ। লয়েটের সংযুক্ত দিতে পারেন, মল্টেজ। আবার অগ্নাশয়ে থাকে কি থাকে? অ্যামাইলেজ। আন্ত্রিক রসে কি থাকে? অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ। এগুলো হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ নেয়। আচ্ছা বলেন তো শর্করা খাবার কি বলা হয়? একটু লিখি আমরা। এই যে আপনারা ডাক্তার, ইউটিউবার ডাক্তার, কি যেন নাম, দাড়িওয়ালা, ওজন কমায়, জাহাঙ্গীর কবিরের নাম ভিডিও দেখেছেন কেউ? কিটো ডায়েট। কিটো ডায়েট। হ্যাঁ, সে বলে শর্করা কম খাও, মানে ভাত খাও না, প্রোটিন খাও বা ফ্যাট খাও। এটা খাইলে তোমার বডিতে এনার্জি থাকবে দীর্ঘ সময়, কিন্তু তোমার খাবার দীর্ঘ সময় তোমার খাইতে হবে না, খিদা লাগবে না, আবার শরীরের ওজনও বাড়বে না। এটাকে কিটো ডায়েট বলা হচ্ছে। না খায় ওজন বাড়ে, এটা একদম ফালতু সিস্টেম লাগে আমার কাছে। এটা এদের ক্ষতি হয়, এটা লং টার্মে ক্ষতি হয়। কিটো ডায়েট না করে আপনারা নর্মাল খাবেন, পরিমিত খাবেন, হালকা ব্যায়াম করবেন। যদিও আমি নিজে সেটা করি না, আমি একজন ভোজন রসিক মানুষ, মারাত্মক খাই, যার ফলে আমার ওজন কন্ট্রোলে নাই এই মুহূর্তে। শর্করা মানে কার্বোহাইড্রেট। তবে কিটো ডায়েট করার মতো পজিশনে যায় না, এই জন্য ডায়েট করি না আর কি। কার্বোহাইড্রেট, আচ্ছা, কার্বোহাইড্রেট মানে কি? কার্বন, আর হাইড্রেট মানে হাইড্রোজেন থাকে। কার্বন আর হাইড্রোজেনকে বলা হয় জৈব যৌগ। মানব দেহ তো জৈব যৌগই খাবে, স্বাভাবিক। মানব দেহ নিজেই জৈব যৌগ, প্রোটিন। আর আমরা যে খাই প্রোটিন, মানে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলা কি প্রোটিন। আবার যে খাই প্রোটিন ছাড়া যে কার্বোহাইড্রেট খাই, ধরেন আপনার স্টার্চ খাই, সেলুলোজ খাই, মানে শাকগুলো হচ্ছে সেলুলোজ। আর ভাত, চাল, গম এগুলো হচ্ছে ভুট্টা, এগুলা কি? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, স্টার্চ আর কি। স্টার্চই বলি আর সেলুলোজই বলি, এরা সবাই কি এক প্রকার কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট মানে হচ্ছে সংক্ষেপে কি? শর্করা। এখন শর্করা কিন্তু বিভিন্ন ধরনের আছে, যেমন গ্লুকোজ এক প্রকার শর্করা,
আবার বলে কি সুক্রোজ চিনিতে থাকে, গ্লুকোজ থাকে ফলে, ফল মিষ্টি হয় গ্লুকোজের কারণে, আর চিনি মিষ্টি হয় সুক্রোজের কারণে। গ্লুকোজ সুক্রোজ না সরি, ফল মিষ্টি হয় ফ্রুক্টোজের কারণে, ফ্রুট থেকে ফ্রুক্টোজ। গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলা কি মল্টোজ, মল্টোজ থাকে মল্ট মানে জব, জবে থাকে। গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, স্টার্চ, এগুলো সবই কিসের নাম লিখতেছি বলেন তো কেউ একজন? এগুলা সবই কি শর্করার বিভিন্ন প্রজাতি, বিভিন্ন ধরনের শর্করা এগুলা। আচ্ছা, এখন এই প্রত্যেকটা ইয়ার সাথে কি আছে বলেন তো? আকারে কারে ওকার আছে, মল্টোজ। বলেন মল্টোজকে যে এনজাইম ভাঙে তার নাম কি? খালি আকারটা কেটে দেন। মল্টেজ। ভোল্টেজ। রাইট, মল্টেজ। এখন ইজিলি মনে থাকবে, এখন আর মুখস্থ করতে হবে না আপনাদের। ফ্রুক্টোজকে ভাঙে কে? ফ্রুক্টোজ। রাইট, ফ্রুক্টোজ। সুক্রোজকে ভাঙে সুক্রেজ। গ্লুকোজকে ভাঙে না, গ্লুকোজকে আবার গ্লুকেজ ভাঙে না, গ্লুকেজ নামে কোনো এনজাইম নাই। গ্লুকোজকে আবার ওই যে এই অ্যামাইলেজই ভাঙে। গ্লুকোজকে এবং স্টার্চকে এরা ভাঙে অ্যামাইলেজ, ভেঙে অ্যামাইলোপেকটিনে পরিণত করে, পেকটিন, অ্যামাইলেজ। এত কঠিন মনে রাখার দরকার নাই, সবগুলো মনে রাখার দরকার নাই, শুধু এইটুকু। লাইপেজ মনে হয় পড়ছিলাম, লাইপেজ কোনটা? এই যে লাইপেজ হচ্ছে লিপিড। হ্যাঁ, এই যে চর্বি, চর্বি ইংরেজি কি? লিপিড। চর্বি ইংরেজি লিপিড। এই লিপিড থেকে আসছে লাইপেজ। তার মানে চর্বি যে ভাঙে তাকে কি বলা হয়? লাইপেজ। লাইপেজ। আমিষ ইংরেজি কি? কার্বোহাইড্রেট। প্রোটিন, আমিষ হলো প্রোটিন। প্রোটিন। তাই প্রোটিনকে যে ভাঙে তাকে কি বলা হয়? প্রোটিয়েজ। এখান থেকে নামটা দিছি কিনা? পেপসিন হবে। পেপসিন তো একদম ইয়া নাম, আমি বলি পেপসিন তো হচ্ছে একদম তার কেমিক্যাল নাম। পেপসিন হচ্ছে তার কেমিক্যাল নাম, কিন্তু তার যে গ্রুপটা কমন নাম যেটা, সেটাকে বলা হয় প্রোটিয়েজ। প্রোটিন যে ভাঙে তাকে বলে প্রোটিয়েজ। প্রোটিয়েজের অনেকগুলা ভাগ আছে, যেমন মনে করেন এই যেখানে যেটা বলছে পেপসিনোজেন। হ্যাঁ, পেপসিনোজেন, সে কি হয় পেপসিন পরিণত। এই পেপসিন হচ্ছে কি আমিষ কি পরিণত করে? পেপসিন। পেপসিনোজেন মনে রাখার দরকার নেই আমার, পেপসিন মনে রাখলে পেপসিন মনে রাখলেই আমার যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা যেগুলো বললাম এগুলো আবার একটু রিপিট করি, শুরু থেকে আসি। এখন আমরা মূল জিনিসটা হচ্ছে কি, যেই জিনিস যেই 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 খাবারের টাইপ, সেই খাবারের সাথে লাস্টে কি লাগাবো? আমি এজ লাগাবো, এজ। ঠিক আছে, এজ লাগালেই কি হয়ে যায়? সেই হরমোন বা সেই এনজাইম বোঝা যায়। যেমন দেখেন এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো কি? এগুলো হচ্ছে ছোট ছোট কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর এই যে স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে কি 4000 ডিগ্রি অফ পলিমারাইজেশন। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে একটা গ্লুকোজ অণু। আবার দুইটা গ্লুকোজ অণু মিলে হয় একটা সুক্রোজ। সুক্রোজকে বলা হয় কি? ডাই, বলেন কি যেন? এই গ্লুকোজ ফ্রুক্টোজকে বলা হয় মনো, আর সুক্রোজকে বলা হয় ডাই। মনোস্যাকারাইড। হ্যাঁ, গ্লুকোজ ফ্রুক্টোজকে বলা হয় মনোস্যাকারাইড, আর সুক্রোজকে বলা হয় ডাইস্যাকারাইড, আর স্টার্চ সেলুলোজকে বলা হয় পলি। পলি মানে বহু, পলিস্যাকারাইড। স্যাকারিন শব্দের নাম শুনছেন আপনারা? স্যাকারিন ছোটবেলায় শুনেন নাই? বাজার থেকে বলতে যায় এই আইসক্রিম খাইছ না, আইসক্রিমে স্যাকারিন দেয়।
স্যাকারিন মানে কি? পলিস্যাকারাইড দেয়, প্রচুর আচারে মিষ্টি। আইসক্রিমে হ্যাঁ। মিষ্টি হয়। চিনির থেকে অনেক গুণ মিষ্টি। হ্যাঁ, চিনির চেয়ে 50 গুণ মিষ্টি, এবং এত মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় তিতা লাগে, কিন্তু একটা দানা দিয়ে আপনি এক গ্লাস পানি বানান, দেখবেন এত পরিমাণ মিষ্টি হয়েছে, 5 চামচ চিনি দিলে এত মিষ্টি হইতো না। তার মানে কি? এটা পলিস্যাকারাইড, কেমিক্যাল নাম হচ্ছে পলিস্যাকারাইড, ব্যবসায়ীরা সংক্ষেপে বলে স্যাকারিন। ঠিক আছে? এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ যে মনোস্যাকারাইড, এর জন্য মিষ্টি একটু কম। আখের শরবত হচ্ছে সরাসরি সুক্রোজ, চিনি, এই জন্য মিষ্টি আরেকটু বেশি। আর পলিস্যাকারাইড আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 500, স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা 500, মানে সে চিনির যে 500 গুণ মিষ্টি। আচ্ছা, বলেন প্রোটিনের আমিষ জাতীয় খাদ্যের গাঠনিক একক কি? ওই যে একটু আগে লিখেছিলাম আমি, দেখেন বন্ড CONH, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক সংকেত কি? বন্ড CONH। এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কেন বলেন তো? মানবদেহ কি দিয়ে তৈরি? মানবদেহ রক্ত মাংস, এগুলো বড় উপাদান, কেমিক্যাল স্ট্রাকচার বলেন, কি অণু দিয়ে গঠিত মানবদেহ? অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড। কারণ মানুষও প্রাণী, প্রোটিন, এই খাসিও, ছাগলও, হরিণও প্রাণী। এখন বাঘ যখন হরিণ খাবে তখন সে বলবে ইয়েস আই এম ইটিং প্রোটিন ডায়েট। আবার বাঘ যখন মানুষ ধরে খাবে শিকার করে বলবে ইয়েস আই এম দ্য ইটিং সেম প্রোটিন ডায়েট। ঠিক আছে? বাঘের কাছে মানুষ আর হরিণের কোনো পার্থক্য নাই, একরকমই লাগবে। প্রোটিন ফাইবার, প্রোটিন। আচ্ছা, এখন আমরা বলি যে আমিষ পরিপাক করে কে? পেপসিন। আচ্ছা, চর্বি পরিমাপ করে কে? লিপিড থেকে লাইপেজ, লাইপেজ এবং লেসিথিনেজ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মিস হয়ে গেছে, এখানে এটা লেখে নাই। টায়ালিন, টায়ালিন কি করে বলেন তো? টায়ালিন, টায়ালিন করে শর্করা। এইগুলো, এই নামগুলোর সাথে এই যে মল্টেজ, অ্যামাইলেজ, সুক্রেস, এই প্রভৃতির মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট আছে, তার নাম হচ্ছে, ও সরি, টায়ালিন দিছে তো। উপরে দেওয়া, প্রথমে হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে। দেওয়া আছে টায়ালিন। তাহলে আমরা কয়টা নাম শিখলাম? শর্করা পরিপাককারী এনজাইমের নাম আমরা কয়টা শিখলাম? একটা, টায়ালিন। 2 নাম্বার মল্টেজ, 3 নাম্বার অ্যামাইলেজ, 4 নাম্বার সুক্রেস। ঠিক আছে? এই 4টা হচ্ছে কি? পাঁচটা টোটাল। 5টা কই? এই 4টা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। আবার বলেন তো, প্রোটিন পরিপাককারী এনজাইমকে? মূলত পেপসিন, পেপসিন। মূলত পেপসিন। আর এটাকে, এই পেপসিনকে কমন টার্মে বলা হয় প্রোটিয়েজ। ঠিক আছে? আচ্ছা, লিপিড পরিমাপ করে কে কে? 2টা শিখলাম, লাইপেজ এবং লেসিথিনেজ। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়, গ্লিসারিন, গ্লিসারল, অ্যালকোহল, ট্রাইগ্লিসারাইড। ওকে, এনিথিং টু কোশ্চেন, এনিথিং টু আস্ক? আচ্ছা, ডায়রিয়াটা এখানে দিল কেন? এটা কি হজমের সাথে সম্পর্কিত, যে বেশি বদহজম এই জন্য এখানে দিছে? অসুবিধা নেই, আমরা পড়ি। বলেন ডায়রিয়ার মূল সমস্যা কি? শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যায়, এই জন্য খাইতে হবে কি? স্যালাইন। তাহলে কি খাইতে হবে? খাবার স্যালাইন। পটাশিয়াম কোথায় থাকে? ডাবের পানি। এই জন্য কেন বলা হয় যে ডায়রিয়া হলে বারবার ডাবের পানি খাইতে? কারণ ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, টেস্টিস্যালাইন আর স্যালাইন একই, শুধু টেস্টিস্যালাইনে একটু বাড়তি মিষ্টি দেওয়া থাকে, এতে ক্ষতি নাই। ডায়রিয়ার সাথে মিষ্টির কোনো সম্পর্ক নাই। আপনি যদি ডায়রিয়ার মধ্যে চিনি শরবত খান, এতে আপনার ক্ষতি হবে না। আচ্ছা, যদি কমন সেন্স, একবার বিসিএস আসছিল, একটি পাকা, না, একটি পাটের গাইটে কত মন
পার্ট থাকে, ওজন কত মন? 3.5। আনসার হচ্ছে প্রায় 3 মন বা 3.5 মন। তো এটাও বিসিএস এ আসছে, চিন্তা করছেন? তো এটা যদি আসে তাহলে একটা স্যালাইন বানিয়ে রাখলে কত ঘন্টা পর্যন্ত তাকে রাখা যায়, নষ্ট হয় না বা ফেলে দিতে হয় না? এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলায় টিভি যখন দেখতাম এই তথ্যটা প্রচুর বলতো, বাচ্চাদের ইয়া হলেই একটু পর পর যতবার পায়খানা হবে ততবার স্যালাইন খাওয়াবেন, 1 চামচ 2 চামচ করে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের এটা খেলে কি শরীরের জন্য ক্ষতিকর? কোনটা? ডায়রিয়া ছাড়া মানে এমনি সময় যদি এমনি ওর স্যালাইন গুলো খাওয়া হয়, এটা নাকি শরীরের জন্য ক্ষতিকর? হ্যাঁ, ক্ষতিকর। কারণ হচ্ছে আপনার বডিতে বলা হয় কি ইলেকট্রোলাইট ব্যালেন্স, যদি বলা হয় ডায়রিয়া কি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। ইলেকট্রোলাইট কি বলেন তো? ইলেকট্রিসিটি চলে আসছে নাকি ভাই? কারেন্ট চলে আসছে ডায়রিয়ার মধ্যে? ইলেকট্রোলাইট হচ্ছে এগুলা আয়ন, সোডিয়াম, পটাশিয়াম। ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণ লবণ খাইলে, বেশি পরিমাণ পানি খাইলে। আপনি 5 গ্লাস ডায়রিয়া ছাড়া আপনি 5 গ্লাস 1 ঘন্টার মধ্যে 5 গ্লাস স্যালাইন খেয়ে ফেলেন, আপনাকে হসপিটালে নিতে হবে। আত্মহত্যা করার জন্য বিষ কষ্ট করে বিষ কিনতে গিয়ে ফার্মেসিতে ধরা খাওয়ার দরকার নাই। যেটা ছোট বোনরা আত্মহত্যা করতে চায় ওদেরকে বলবেন 4-5টা স্যালাইন কিনে আনো, আধা গ্লাস পানিতে 5টা স্যালাইন গুলাও, বা 1 গ্লাস পানিতে 5টা স্যালাইন গুলাই ফেলো, গুলা খায় ফেলো, তুমি সাথে সাথে মৃত্যুর কাছাকাছি চলে যাবা, তোমাকে হসপিটালে। আপনার এই রেকর্ডিং শুনে তো কেউ আত্মহত্যা করে ফেললে তো না, এটা যে রূপক অর্থে ব্যবহৃত এটা মানুষ বুঝবে। এটা যে রূপক অর্থে ব্যবহৃত, যদিও মরবে না, স্যালাইন খেয়ে কেউ মরে না কোনোদিন, এ পর্যন্ত শোনা যায় না স্যালাইন খেয়ে মরছে। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য ইনফ্যান্ট 1 বছর বা 6 মাসের নিজের বাচ্চাদের ড্যামেজ জন্য হয়ে কিন্তু, যাবে আর কি। হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু স্যালাইন খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন, স্যালাইনের ঘনত্ব যদি বেশি থাকে, মনে করছেন যে আমার বাচ্চার তো ডায়রিয়া হয়েছে, বেশি লবণ যাইতেছে, আমি বাচ্চারে একদম বেশি করে কড়া লবণ কড়া স্যালাইন খাওয়া একবারে ভালো করে ফেলবো, দিলেন একটার জায়গায় 2টা, হাফ লিটার পানিতে 1টা দিতে দেওয়ার নিয়ম, আপনি 2 প্যাকেট দিয়ে দিলেন হাফ লিটার, বাচ্চা মৃত্যুর কাছাকাছি চলে যাবে, মানে মারা যাওয়ার অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাবে বডিতে। ইলেকট্রোলাইট মানে কি বলেন তো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই যে স্যালাইন বলে না সোডিয়াম ক্লোরাইড, দিস ইজ কল্ড ইলেকট্রোলাইট। এই সোডিয়াম ক্লোরাইড কে বলা হয় ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রোলাইসিস অর্থ কি বলেন তো? তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষ্য প্রক্রিয়া। হ্যাঁ, ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, আর ইলেকট্রোলাইট বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বলে ইলেকট্রোলাইট। আর লাইসিস, অ্যানালাইসিস আর অ্যানালাইজ পার্থক্য আছে না? অ্যানালাইসিস হচ্ছে নাউন আর অ্যানালাইজ হচ্ছে ভার্ব। আচ্ছা, ইলেকট্রোলাইট কারা? যারা বডিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, যদি এখানে ইলেকট্রিসিটির কোনো সম্পর্ক নাই, কিন্তু সাধারণত লবণ গোলাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে থাকে। আপনি যে কোনো প্রকার লবণ আপনি পানিতে গোলান, সেখানে আপনি অ্যানোড এবং ক্যাথোড, জিঙ্ক এবং দস্তা এবং কপার এবং লোহার দণ্ড ধরেন, দেখবেন যে মাঝখান দিয়ে কারেন্ট পাস হবে। সকল লবণ, এই জন্য লবণদেরকে ইলেকট্রোলাইট বলা হয়। যদিও মানব দেহে এই তড়িৎ বিশ্লেষণ করে না, কিন্তু ডাক্তাররা ভাই ওই যে 3 ইডিয়টস দেখছেন না ভাই? এটা 3 ইডিয়টস কি হয়? ওই যে ভাই ওই আমাদের ইসের মধ্যে তো থাকে, প্রস্রাবের মধ্যে তো ইয়া থাকে। ও হ্যাঁ, না প্রস্রাবের তো আরেক জিনিস, প্রস্রাবের মধ্যে তো, প্রস্রাব তো লিকুইড, লিকুইড না? আর আপনার হ্যাঁ ভাই, তো ওই liquid। অবশ্যই যেখানে পানি থাকে হাইড্রোজেন বন্ড, এখান থেকে হাইড্রোজেন H+ আয়ন গুলো খুব ইজিলি বিচ্যুত হয়ে যায়, যার ফলে সে কারেন্টের শক খাওয়ার মাত্রা বেড়ে যায়, তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। আপনি শুকনো হাতে ধরে যদি হালকা একটু শর্ট খান বা বেঁচে যান, মানে ভিজা হাতে যদি ধরেন, আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে ইলেকট্রিসিটিতে শর্ট খেলে আর কি। ওইটা আরেক জিনিস, এটা ওইটা কিন্তু ওই যে ইলেকট্রোলাইসিসের প্রশ্ন আসে নাই। আর আমাদের যে প্রস্রাব, এটা কিন্তু ইয়া না, প্রস্রাব কিন্তু ইলেকট্রোলাইট না, প্রস্রাবে লবণ থাকে না, প্রস্রাবে থাকে ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিক অ্যাসিড, এগুলো থাকে। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই। আমরা ডায়রিয়া হইলে কি করতে হয় সেটা শুনলাম, নরমাল স্যালাইন। ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য বারবার ইয়ে খাইতে হয়, লবণ এবং পানি খেতে হয়। আচ্ছা, সবগুলো আমি বলবো না, যেগুলো রিপিটেশন সেগুলো আমি বলবো না।
শুধু আমি ইম্পর্টেন্ট গুলা যেগুলা, এটা রিপিটেশন আমার পড়াতে চলে আসছে, স্মল ইন্টেস্টাইন চলে আসছে, সবচেয়ে কঠিন অংশকে দাঁতের এনামেল বলে আসছি, দুধ দাঁত 20টা বলেছি, কোন অ্যাসিড পাকস্থলীতে থাকে। আচ্ছা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের প্রথমে খাবার যাওয়ার সাথে সাথে লালা রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই যে দেখেন এই পাকস্থলীতে কিন্তু এইটা কিন্তু প্রশ্নটা কিন্তু ভুল আসছে। দেখেন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পাকস্থলীতে থাকে না, থাকে কোথায়? লালা রসে, পাকস্থলীতে না। এটা লেখেন, কালেকশন লিখে রাখেন, লালা রসে। যদি এখানে অপশন থাকতো লালা রস, তাহলে আনসার লালা রসই বলতাম। কিন্তু এই লালা রস থেকে বেরোয় খাদ্য হজম করতে করতে খাদ্যের সাথে মিশে মিশে তো পাকস্থলীতে চলে যায়। ফলে পাকস্থলীতে গিয়েও কিন্তু ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড ইয়ে করা শুরু করে, মানে কার্যক্রম বজায় রাখে, অব্যাহত রাখে, হজম চালিয়ে যায় পাকস্থলীতে গিয়েও। এই জন্য বলা হয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতেও থাকে। আপনারা কয়জন আছেন? যদি বিরক্ত লাগে বা বোর্ড হয়ে যান বলবেন, আমি বাদ দিব ক্লাস পর, ঠিক আছে? আচ্ছা, বলেছিলাম যে পাকস্থলীতে না থাকলেও পাকস্থলীতে গিয়ে তো কাজ করে, এজন্য আমরা এটাকে ধরে নিতেই পারি যে হ্যাঁ, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খাদ্য হজমের জন্য পাকস্থলীতে আগে থেকে মজুদ থাকে না, মজুদ থাকে লালারসে, লালারসের সাথে নিচে মিশ্রিত হয়। আচ্ছা, ভাইয়া আমরা তো বইয়ে সবসময় পড়ে আসছিলাম যে পাকস্থলীর ভিতরে যে প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়। আচ্ছা, আমরা একটু আগে না পড়লাম এটা? দেখি তো, লালারসে নাকি হ্যাঁ। পাকস্থলীতে বললাম? পাকস্থলীতে। একটু আগে কিন্তু আমরা প্যারাইটাল কোষ পড়লাম। হ্যাঁ, পাকস্থলীতেই করেছি। এক মিনিট, আমাকে শিওর হতে হবে। ও সরি সরি, আমি ভুল দেখেছি। আমি তো এখানে মার্কও করেছি, ভুলে গেছিলাম। এটা হচ্ছে ল্যাপটপও হ্যাং করতেছে। এখানে আমি মার্ক করেছিলাম যে প্যারাইটাল, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। আচ্ছা, এটা শিখে রাখেন তাহলে, প্যারাইটাল কোষ। তবে এই প্যারাইটাল কোষটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে কি এটা এসএসসির বইয়ে নাই, এটা এইচএসসির বইয়ে আছে। আর ওই প্রশ্নটা আসবে ডাক্তার রিলেটেড, যেমন স্পেশাল বিসিএস যদি হয় 39 বা 42 আসতে পারে, অথবা নার্স নিয়োগ পরীক্ষা, ওখানে এই প্রশ্নটা আসতে পারে। বিসিএস এটা এত ডিপের কোশ্চেন আসবে না। বিসিএস এ আসবে কমন সেন্স রিলেটেড, যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বেশি। তবে মনে রাখবেন যে লালারসেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, মানে প্রথম হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ হয় লালারস থেকে, লালারস থেকেই এই খাদ্য হজম হওয়া শুরু করে, মানে মুখের যে লালারস, মুখ থেকেই কিন্তু খাদ্য পরিপাক শুরু হয়ে যায়, যদিও কমপ্লিট হয় না, কমপ্লিট হয় পাকস্থলীতে গিয়ে, কিন্তু মুখের লালারসেই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এখান থেকেই খাদ্য পরিপাক হওয়া শুরু হয়ে যায়। আর মনে রাখবেন, দাঁত কিন্তু মানুষের পরিপাকতন্ত্রের অংশ, দাঁত কিন্তু কঙ্কাল তন্ত্রের অংশ না, বি কেয়ারফুল। দাঁতের গঠনটা দেখতে হাড্ডির মতো, আমরা অনেকে ভাবতে পারি দাঁত তো কঙ্কাল তন্ত্রের অংশ না। আমাদের যে চোয়াল আছে দাঁতের, দাঁতের দাঁত যে হাড্ডির সাথে সংযুক্ত, চোয়াল, ম্যান্ডিবল বলা হয়, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, এই দুইটা কিন্তু আবার পরিপাকতন্ত্রের অংশ না, ওইগুলা কিন্তু আবার কঙ্কাল তন্ত্র। কিন্তু দাঁত নিজে হচ্ছে কি, দাঁত নিজে মুখ গহ্বরের অংশ। মুখ গহ্বরের অংশ, আর মুখ গহ্বরের পুরোটাই কি পরিপাকতন্ত্রের অংশ। আপনার জিহ্বা বলেন, মাড়ি বলেন, দাঁত বলেন, আলজিহ্বা বলেন,
গাল বলেন, এগুলো সবই গালের ভিতরের সাইড, এগুলো সবই কি পরিপাকতন্ত্রের অংশ। আচ্ছা, 6 নম্বরটা এই যে বলতে বলতে এটা চলে আসছে, প্যারাইটাল কোষ। হাইড্রোক্লোরিক পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে HCl নিঃসরণ, এটা মাত্র আমরা দেখে আসলাম। আচ্ছা, পেপটিক আলসার মানে পেটের আলসার, যেটা গ্যাস্ট্রিক আলসার যেটাকে বলা হয়, এন্ডোস্কোপি। আমরা একটু আগে বলেছিলাম নিচের ডান পাশে অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্স থাকে নিচের ডান পাশে। এনজাইম হেল্পিন, এনজাইম কি করতে আমাকে সাহায্য করে? রেসপিরেশন অর্থ কি জানতে হবে কিন্তু। রেসপিরেশন শ্বসন, ডাইজেশন পরিপাক। ও এটা তো লেখা দরকার নাই, লেক্সিক তো গেল। আচ্ছা, ইমিউন সিস্টেম মানে কি বলেন তো কেউ? হ্যাঁ, প্রতিরোধ। আর রিপ্রোডাকশন মানে কি? পুনরুৎপাদন মানে কি? হ্যাঁ, জন্ম না, প্রজনন। আচ্ছা, এনজাইম দিয়ে, এনজাইম কি দিয়ে তৈরি হয়? এনজাইম নিজে এক প্রকার আমিষ, বলেছিলাম এনজাইম নিজে এক প্রকার আমিষ, এটা খুবই ইম্পর্টেন্ট। এনজাইম নিজে আমিষ জাতীয় পদার্থ। এখন পর্যন্ত 20 প্রকার এনজাইম আবিষ্কার হয়েছে, মানে মানব দেহ উৎপন্ন হয়। হাজার হাজার এনজাইম আছে, মানব দেহ উৎপাদনই হয় এরকম 20 প্রকার এনজাইম তারা আবিষ্কার করেছে, করেছে। আচ্ছা, ওই যে টায়ালিন ও মল্টেজ, আমাদের লাল রসে থাকে টায়ালিন, এটা খুবই ইম্পর্টেন্ট। মানুষের লাল রসে টায়ালিন এনজাইম থাকে। আচ্ছা, মুখ গোবরে কোন খাদ্যটির আংশিক পরিবহন ঘটে? মুখ গোবর থেকে যে নিঃসৃত টায়ালিন, এই টায়ালিন কি জাতীয় পদার্থ যেন করে? শর্করা, রাইট। তার মানে মুখ গোবরে একমাত্র শর্করারই আংশিক পরিপাক করা শুরু হয়। আর ওই যে পেপসিন এবং লাইপেজ এবং লেসিথিনে, যেগুলো কোত্থেকে নিঃসৃত হয়? ওগুলো নিঃসৃত হয় পাকস্থলী থেকে। একমাত্র মুখ গহ্বরের একটা এনজাইমি, এক প্রকার খাদ্য হজম করার এনজাইমি থাকে, সেটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, এবং তার নাম কি? টায়ালিন। তার মানে এই যে এই টায়ালিন আর এই শর্করা দুইটা একই কোশ্চেন। আচ্ছা, প্রোটিন পরিপাক শুরু হয় কোথায়? ভাই সেই হিসেবে তো তাহলে শর্করা জাতীয় খাদ্য আগে পরিপাক হবে তাহলে, যেহেতু আগে থেকে শুরু হয়। হ্যাঁ, না এটা বলা যাবে না, আগে শুরু হইলে আগে শেষ হবে, এটা কি বলা যায়? তোমাকে আর উসাইন বোল্টকে যদি দৌড়ানোতে লাগাই দেই, তোমাকে যদি আগে দৌড়াতে সুযোগ দিই, তাহলে কি তুমি উসাইন বোল্টের আগে পৌঁছে যাবে? গ্যারান্টি আছে? এখন ভাই এখানে স্পিডটা আমি কিভাবে মাপবো, যে এই যে কারা আগে ফার্স্ট পরিপাক হচ্ছে, স্পিড কিভাবে মাপবো? মাপা যেতেই পারে। স্পিড ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। যেমন মনে করো যে কার্বোহাইড্রেটের চেয়ে যদি লিপিডের চেইন লেংথ বেশি হয়ে থাকে, মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন বেশি হয়ে থাকে, মানে বেশি জটিল হয়ে থাকে, তাকে ভাঙতে সময় বেশি লাগবে। আবার ধরো কার্বোহাইড্রেটের চেয়ে লিপিড বেশি জটিল, বেশি ডিগ্রি অফ পলিমারাইজেশন, তার অসুবিধা নাই। কিন্তু ওই যে লাইপেজ যে এনজাইমটা, সেটা তোমার কার্বোহাইড্রেট ভাঙার যে এনজাইমগুলো তার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী, তাহলে সে লিপিডকে আগে ভেঙে ফেলতেই পারে। তবে হ্যাঁ, এটুকু দেখো, আমরা কমন সেন্স থেকে জানি, বা ইয়া থেকে কি বলে, জাহাঙ্গীর ভাই আমরা যে আমরা জানি যে লিপিডের ডিগ্রি অফ পলিমারাইজেশন বেশি, এই জন্য লিপিড ভাঙতে সময় বেশি লাগে। আর রায়হান যে কথা বলছে যে এটাও সত্য, কার্বোহাইড্রেট ভাঙা শুরু হয় গাল থেকে, আর লিপিড ভাঙা শুরু হয় একমাত্র পেটে যাওয়ার পরে। ঠিক আছে, স্যার একটু বলবো? বলো। স্যার অনেক এনজাইম তো সব এনজাইম সব পদার্থকে ভাঙে না, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পদার্থকে ভাঙে। সেক্ষেত্রে টায়ালিনটা যদি শর্করা জাতীয় ক্ষেত্রে প্রযোজ্য হয়, তার জন্য প্রথমে শর্করাটাই তো ভাঙবে। টায়ালিন তো শর্করা ভাঙা শুরু হবে শুরুতে, আমি তো এটা বলছি, এগ্রি করেছি যে শর্করা জাতীয় খাদ্য হজম হওয়া শুরু হয় সবার আগে কোথায়? মুখ থেকেই শুরু হয় হজম হওয়া। আমি বুঝাতে চাইছি, যদি আমাদের মুখের লালা গ্রন্থি থেকে পেপসিন নির্গত হতো, তাহলে মুখেও হয়তো প্রোটিন জাতীয় পদার্থ ভাঙা শুরু হইতো। হ্যাঁ, ভাঙা শুরু হইতো, কিন্তু ভাঙা শুরু মানে হইলে আমার সেটা মনে যে আগে হচ্ছে ভেঙে আপু যেত। আপু যেটা বলতে চাইতেছে ভাই, যেহেতু মানে শর্করা জাতীয় খাদ্যটা মুখের থেকে শুরু হয় এবং এই এনজাইমটা শুধুমাত্র সরকারের কাজেই ব্যবহৃত হয়, তার মানে অবভিয়াসলি শর্করাটা হওয়ার কথা না আগে। এখন শর্করার এনজাইমটা কি বেশি দ্রুত কাজ করে
এনজাইমগুলো কি বেশি দ্রুত কাজ করে এটাই নাকি? কারণ, বেশি দ্রুত কাজ করে এবং শর্করার খাদ্য সিম্পল, এটা হচ্ছে কারণ। মুখ থেকে হ্যাঁ। নিঃসরণ হয় এটা কোনো কারণ না। কেন আমি বলি, ব্যাখ্যা করি শুনেন। মনে করেন আপনি জাহাঙ্গীর কবির কি বলেছে বলেন তো, শর্করা জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হয়ে অ্যাসিমিলেশন হয়ে যেতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আপনি যদি শুধু শুধু ভাত খান, আপনার 3 ঘন্টা পরে খিদা লাগবে, ভাত যদি শেষ হয়ে যায় একদম পেট ভরে না খেলে। আবার একই পরিমাণ ভাত না খেয়ে যদি আপনি শুধু গরুর মাংস খান, আপনি 6 ঘন্টা পর্যন্ত টিকে থাকবেন, আপনার খাইতে আর মন চাইবে না, বিতৃষ্ণা লাগবে। আপনি ধরেন 2 চামচ ভাত খাইলেন, যে ওজন, সেই সমান ওজনের গরুর মাংস খেলেন বা একদম মনে করেন যে খাসির মাংস খেলেন, হাই হাই লেভেলের ক্যালোরি, হাই ফ্যাটি খাবার খেলেন, বা একদম ডিমের কুসুম খেলেন পেট ভরা, 3 চামচ মানে ধরেন 1 প্লেট ভাত যে পরিমাণ ভরা, এরকম ভরা 1 প্লেট আপনি কুসুম খেলেন, ডিমের কুসুম খেলেন সাপোজ, তাহলে কি হবে বলেন তো? প্রচুর পরিমাণ খাদ্য, শক্তি, ক্যালোরি, স্নেহ পদার্থ আপনার শরীরে চলে যাবে। এখন এই যে দেখেন, একই পরিমাণ শর্করা খাইলে থাকে 3 ঘন্টা, খিদা লাগে না, আর একই পরিমাণ ডিমের কুসুম বা মাংস খেলে খিদা লাগে না 6 ঘন্টা। তার মানে শর্করার পরিপাক হওয়া আর আমিষ বা চর্বি পরিপাক হওয়ার সময়ের পার্থক্য কত? 3 ঘন্টা। এখন আপনি যে বলতেছেন আগে মুখে হজম হয় বলে আগে শেষ হয়ে যায়, মুখে কি 3 ঘন্টা আগে হজম হওয়া শুরু হয়? আপনি কি যখন ভাত খাচ্ছেন, ভাতের সঙ্গে মিশিয়ে ডিমের কুসুম খাচ্ছেন মনে করেন, ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছেন মনে করেন, এখন ভাতগুলা মুখে হজম হওয়া শুরু হয়েছে, আর ডিমগুলা হজম হওয়া শুরু হয়েছে পেটে যাওয়ার পরে। এখন এই যে মুখ থেকে পেটে যাওয়ার আগে কি 3 ঘন্টা সময় আপনি দিচ্ছেন? 3 ঘন্টা মুখের এদিকে রেখে দিছি, 3 ঘন্টা ধরে শর্করা হজম হয়ে গেছে, এই জন্য পেটে যাওয়ার পরে 3 ঘন্টা পরে শুরু হয়েছে, এই জন্য 3 ঘন্টা দেরিতে হজম হয়েছে। ব্যাপারটা তো এরকম না। আপনি খাবার নিয়ে চাবান হচ্ছে মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, 10 সেকেন্ড তো খুব বড় ডিফারেন্স না। যদি এমন হইতো যে শর্করা জাতীয় খাদ্য আমিষ জাতীয় খাদ্যের মাত্র 10 সেকেন্ড আগে হজম হয়ে যায়, তাহলে কি কিটো ডায়েট আবিষ্কার হইতো? হইতো না তো। 10 সেকেন্ডের জন্য কি কোনোদিন ডায়েটিং হয়? হয় না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি নাকি? ভাই যদি এখন অ্যান্সার আসে ভাই কোন খাদ্য আগে পরিপাক হয়, তাহলে কি শর্করাই তো দিব? হ্যাঁ, শর্করা আগে পরিপাক শুরু হয় বললেও শর্করা, আবার আগে পরিপাক কমপ্লিট হয়ে যায় বললেও শর্করাই হবে। স্যার এখানে কিন্তু একটা ওয়ার্ড দিয়েছে আংশিক। আংশিক তো হয় মুখে, কিন্তু ফুল কমপ্লিট যদি বলা হয় যে কোন খাদ্য সবার আগে ফুল কমপ্লিট হজম হয়ে যায়, শর্করা, আমিষ, প্রোটিন, এই 3টার মধ্যে, লিপিড, এই 3টার মধ্যে, তাহলে শর্করা। আচ্ছা, প্রোটিন এবং লিপিড দুইটাই কি পাকস্থলীতে শুরু হয় পরিপাক, কারণ লালা গ্রন্থিতে প্রোটিন পরিপাককারী প্রোটিয়েজ পেপসিন থাকে না। আচ্ছা, রেনিন কোথায় তৈরি হয়? আপনারা কি জানেন রেনিন হচ্ছে দুধ? রেনিন কি, রেনিন কি কি পরিপাক করে রেনিন বলেন তো? দুধ হজম করে, দুধ, দুগ্ধ। রেনিন এবং কেসিন এই দুইটা দুগ্ধ হজম করে। এই রেনিন কোথায় তৈরি হয়? পাকস্থলীতে। বৃক্কে? কিডনিতে হচ্ছে আপনার রেচনতন্ত্রের অংশ। আমার যতটা মনে পড়ে আমি কোথাও পড়ছিলাম যে কিডনিতে রেনিন তৈরি হয়। না 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 না, রেনিন তো একটা এনজাইম, সে খাদ্য হজম করে। বৃক্ক তো কোনো গ্রন্থি না, বৃক্ক থেকে তো কোনো এনজাইম উৎপন্ন হয় না। আর বৃক্ক তো হচ্ছে শুধুমাত্র রেচনতন্ত্রে থাকে। এই কি যে ভাই কিডনি আছে বৃক্ক না, তো আমাদের ওই প্রস্রাবের কাজের আর কি। আমি এটাই বলছি, বৃক্ক হচ্ছে হ্যাঁ। হিস্ট্রি তৈরি করে, উৎপন্ন করে রেচনতন্ত্র। বৃক্কের ভিতরে কি থাকে বলেন তো? এই যে দুটো বৃক্ক, এরকম মনে করেন বৃক্ক হচ্ছে শিমের বিচির মতো সাইজ, এরকম এরকম সাইজ। বৃক্কের ভিতরে কোটি কোটি জালিকা থাকে, এগুলোকে নেফ্রন বলা হয়। নেফ্রন, হ্যাঁ, নেফ্রন বলা হয়। সুতরাং এটা তো বৃক্কের সাথে কেসিনের, রেনিনের কি সম্পর্ক আমার ঠিক জানা নাই, আমি শুনিনি এটা, আপনি পাইলে আমাকে দেখায়। আচ্ছা, কোন জারক রস পাকস্থলীতে জমাট বাঁধায়? বলতে বলতে চলে আসছে। রেনিন হচ্ছে কি দুধ হজম করে।
জারক রস মানে কি? যে জারিত করে। জারক রস মানে কি? কি বলছে? অনুঘটক মানে যে, অনুঘটক মানে কি বলেন তো? যে অনুঘটক বা যে ঘটায় আর কি, ঘটক আর কি, যে বিয়ে করায়, প্রভাবিত করে বিয়ে করতে, প্রভাবক, রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা প্রভাবিত করে, যে তাকে বলে অনুঘটক। একটি রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিমাপ করে, তার নাম কি? তার নাম টায়ালিন ও শুধুমাত্র শর্করা, পেপসিন শুধুমাত্র প্রোটিন, গ্যাস্ট্রিক রস শর্করা, অগ্নাশয় রস দুইটাই। খুব ইম্পর্টেন্ট কিন্তু ব্যতিক্রম। যদিও এটা অনেক ডিপ কোশ্চেন, এটা আসছে কোথা থেকে? মেডিকেল অফিসার মানে ডাক্তারদের জন্য আসছে কোশ্চেন। তারপরেও আমরা আমরা শিখে রাখতে পারি। পিসি হ্যাং করছে, শুনুন আমার ল্যাপটপে কিন্তু চার্জ কমে গেছে, বুঝছেন? অফ হয়ে যাবে। আজকের মতো আমরা এখানে স্টপ করে দেই। আমি চার্জারটা ভুলে রেখে আসছি, যদি একদম জিরো জিরো চার্জে রেখে দেই ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এমসিকিউ গুলো আপনারা জাস্ট রিডিং করে নেবেন, দেখবেন রিপিটেশন আসবে বারবার। আবার নেক্সট ডেতে পরিপাক তন্ত্রের নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ও পরিপাক তন্ত্র শেষ দেখা যায়, মোটামুটি শেষ, তন্ত্র শেষ। আমরা পরে শিখবো গ্রন্থিতন্ত্র, মানে যে বলেছিলাম না একটু আগে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থিতন্ত্র, আসসালামু আলাইকুম। এই দুটোতে আমরা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।